বাংলাদেশের মাটিরে আলো, বাংলাদেশের আলো। তোমায় ছেড়ে কোথায় যাব, কোথায় মোর শান্তি পাবো মা। তোমায় ছেড়ে কোথায় যাব, কোথায় মোর শান্তি পাবো মা। তুমি যে মায়াধার মনের, তুমি যে মায়াধার মনের, নিতুই প্রদীপ জ্বালো। বাংলাদেশের মাটির আলো, বাংলাদেশের আলো। তোমার সবুজ শ্যামল স্বপ্ন মনে আনে, তোমার আকাশ হাত ছাড়িলে বাঁচার আহ্বান। তোমার আকাশ আকুল করে, তোমার বাতাস হৃদয় ভরে মা। তোমার আকাশ আকুল করে, তোমার বাতাস হৃদয় ভরে মা। তুমি যে মায়াধার মনে, তুমি যে মায়াধার মনে, নিতুই প্রদীপ জ্বালো। বাংলাদেশের মাটিরে আমার, বাংলাদেশের আলো। আপনাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা ভালোবাসা জানাচ্ছি। আমাদের মাঝে কবি, সাহিত্যিক, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা যুক্ত হবেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দৈনিক পূর্বাভাসের যুগ্ম সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি, উপস্থিত হয়েছেন সাংবাদিক, কবি মোখলেসুর রহমান তোতা ভাই, এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শাহজামাল ভাই। আমরা সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে কবিতা এবং কবির একজন প্রেরণা হাফিজুজ্জামান, যিনি একসময় লিটল ম্যাক করতেন। তার লিটল ম্যাকের নাম যেন কি ছিল? মাধুর্য সম্পাদক হাফিজুজ্জামানকে একটা কবিতা পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি। কবিতা পাঠ করবেন না? কথা বলেন, আসেন। সুন্দর কোরআন তিলাওয়াত শুরু করতে পারি, চমৎকার। আচ্ছা, আমরা কোরআন তিলাওয়াত শুনি। আসেন আসেন। প্রোগ্রাম কি ওটা শেষ না? কোনটা? সন্ধ্যা? ওটা সন্ধ্যায়। সন্ধ্যায়? ওটা সন্ধ্যা। আরে এখান থেকে ওখানে এতবার মেসেজ দিয়ে শোনা? মাধুর্যের সম্পাদক মাধুর্যের সাথে কবিতা শোনাবেন, কোরআন তিলাওয়াত শোনাবেন, যা শোনাবেন তাই। হ্যাঁ, অংশগ্রহণ থাকলো আর কি। সেটা এখন প্রকাশক, মাধুর্য প্রকাশক। কিন্তু আমাদের পরিচিতি লাগবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا ومهل الكافرين أمهلهم رويدا صدق الله مولانا العظيم. ধন্যবাদ। আমরা মোখলেসুর রহমান তোতা ভাইকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সাথে পিতিয়াপাকেও, শান্তাপা জানাকেও সামনে আসার জন্য। চলে আসো, আসো। আসেন আসেন, ওনারা আসলে পরে আমরা ব্যবস্থা করি। হ্যাঁ, আচ্ছা, একাধিক কবিতা শুনবো, একাধিক কবিতা অথবা ছড়া, একাধিক কবিতা ছড়া নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের আয়োজনে সম্মানিত অতিথি ছড়াকার কবি আলতাফ হোসেন রায়হান।
সালাম ভাই চলে আসেন। সবাইকে আমার আন্তরিক সালাম জানিয়েছ। মেহেদী ভাই আমাকে প্রথমেই বলেছেন একাধিক করার জন্য। আমি তো চিন্তা করছিলাম যে একেবারে দেখি পাঠ করবো অনুমতি নিয়ে। প্রথমে যখন আমাকে অনুমতি দিয়েছেন আচ্ছা ভাই একটু জায়গা দিন আমি সবার নাম হলো আসল পরিচয়। আসে সবাই তো আমাকে চিনেন না বা আমি সবাইকে চিনি না। আমার নাম আলফা হোসেন রায়হান। আমি নাম শিখে এসেছি। আমার সবার নাম হলো আসল পরিচয়। ফজর নামাজে আজান হলো, ঘুম হতে উঠবো, নামাজে নামাজ পড়তে হবে, তার উপরে চলে। মা বোনেরা পড়বেন আমার যার যার গরিব গুণা মাফে চাইলে করা আল্লাহ পাকে করে। নামাজ পড়ে বেরিয়ে পড়ো হালাল রুজির জন্য। কেউ কখনো যাবে না কেউ কোথায় তাহা করল অন্য জোহর পড়ো, দুপুর হলে দেখা নিতে থাকো, মনের মাঝে আল্লাহর নাম সব সময় রাখো। আসল নামাজ বিকালবেলা করবে না তো দেরি, সন্ধ্যাবেলা মাঝে করবে খুব তাড়াতাড়ি। এসব নামাজ পড়তে হবে ঘুমিয়ে যাওয়ার আগে, ভালো কাজে আল্লাহকে সব সময় পাবে। দিনের রাতে 5 ওয়াক্ত ফরজ নামাজ হয়, দিনের রাতে 5 ওয়াক্ত ফরজ নামাজ হয়। নামাজ হলো মুসলমানের আসল পরিচয়। আমার দ্বিতীয় সরল নাম ভাঙ্গা করে হানা। বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা সাউথ কাউন্সিলের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, আমাদের প্রিয় মানুষ সাংবাদিক আমরা তাকে ছোট্ট করে পরিচয় দিচ্ছি। আমি প্রথম কবিতা শুরু কবিতা শোনাবেন মোহাম্মদ শামীম মেহনি। এখানে দাও। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মেহেদী ভাই। শুক্রবারে সবাই ব্যস্ত থাকে, আজকে আমার হঠাৎ করে বিশাল একটা দাওয়াত ছিল। তারপর মেহেদী ভাই এখন আপাতকালে চলে এসেছি। ওদিন আমি তিনটার সময় আমার হঠাৎ কবিরাতে বুঝে যখন চলে গেছি সেখানে আমি প্রকৃতির নানা চোখ মেলে দেখি, দেখে দেখে প্রতিদিন কত কিছু শিখি। বনে বনে পাখি ডাকে কুহু বড় গান, সেখানে সুর লিখি করি কত গান। আকাশের চাঁদ তারা রাতে আলো, রবি উঠে সকালের দূর করে কালো। গোলাপের শোভা দেখি নেই তার প্রাণ, গাছের ছায়া জোড়ায় অতিকের প্রাণ। প্রকৃতির কাছ থেকে শেখার যে আছে, উপকারী হতে চাই মানুষের কাছে। প্রকৃতির কাছ থেকে শেখার যে আছে, উপকারী হতে চাই মানুষের কাছে। আমরা মানুষের মধ্যে উপকার করতে চাই। ধন্যবাদ সকলকে। উপস্থিতি এই পর্যায়ে আমরা কবিতা শুনবো। কবিতা শোনার আগে একটা গান, তারপরে কবিতা। গান এবং কবিতা নিয়ে আসবেন কবি বিমল সাহা। দাদা এখানে আসেন। আপনি এখানে দাঁড়ালেই হবে, এই জায়গায় দাঁড়ালেই সবাই দেখতেও পাবে, আবার আপনার পরিবেশনাটাও লাইভ হচ্ছে, তো লাইভে চলে যাবে। একটা গান শোনা আগে। দেখে তারে ভরে দুই মন আছে যতদিন বেঁচেছি,
পথে শুধু না যা না নদীর কাছে যার পাখির কাছে গান শোন না একা একা হারিয়ে যাব দূরের বাঁশি ডাক দিয়েছে ধীরে ধীরে ভেসে যাব মনের যত কথাই আছে জানি এমনি করে করে কেটে যাবে সময় এমনি করে করে মরণ যেন হয় আর তো কিছুই চাই না যারে দেখে তারে ধরে দুই নয় আছে যতদিন বেঁচে এই জীবন কঠিন হবে পথের সাথে চান না নদীর কাছে আর পাখির কাছে গান শোন না খুঁজে নেব যেখানে স্মৃতি খেলার সাথী ওই গায়েতে চলতে চলতে দেখা হবে বাউল কবি কারো সাথে আমি গাইব সুরে সুরে ধোতা রাতে হাসন আমি গাইব সুরে সুরে বাউল সাধু লালন আর তো কিছুই চাই না তারে দেখে তারে ভরে দুই নয় আছে যতদিন বেঁচে এই জীবন আপনি হবে পথের সাথে চিনা যান না নদীর কাছে আর পাখির কাছে গান শোন না মিউজিক সাউন্ড কাছে নিচ্ছে না তো দূরে নিচ্ছে একটু কাছে নেন আর একটু কাছে নেন আমরাও গান শুনবো হ্যাঁ বলবে সে মায়ামারি বাড়াবে অঙ্গ একটুতে রেগে যায় একটু ভঙ্গ সঙ্গীতে সঙ্গীতে বাজাবো কণ্ঠ একটুতে রেগে যায় এ কেমন ভঙ্গ করবে যে নিলে সে এ কেমন ভঙ্গ একটুতে রেগে যায় এ কেমন ভঙ্গ কোথাকার প্রাণী সে কোথাকার পঙ্গ একটুতে রেগে যায় এ কেমন ভঙ্গ কিভাবে সমাধান কিভাবে সঙ্গ একটুতে রেগে যায় এ কেমন ভঙ্গ এই পর্যায়ে আমরা কথা শুনবো অনেক ছড়া কবিতা শুনেছি এই পর্যায়ে কথা শুনবো কথা নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনের সম্মানিত অতিথি মুখলিসুর রহমান মাইক ওখানে দিব মাইক ওখানে দিব ওখানে বসো ওখানে বসো কথাশিল্পী শান্তা ফারজানা ও গোলামী নিবেদিত আলোর কবিতা কথাবার্তা খান সম্মান আসনের প্রধান উন্মোচন অনুষ্ঠানের সম্মিলিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক শাহজাহান আলী সম্পাদক ও প্রকাশক কবিতা সংবাদ বিশেষ অতিথি কথাশিল্পী কালাম ফয়েজি গোলামী সমাজসেবক শাহিদুল ইসলাম চৌধুরী ব্যাংকার ও সমাজ চিন্তক সমাজসেবী জিয়ানুর মোল্লা সম্পাদক সমাজ চিন্তক সাংবাদিক মাহিদুল হাসান এবং সাংস্কৃতিক সম্পাদক ডিএসইসি কথাশিল্পী নজিবুল আকবর গণমাধ্যম বিকৃত ও সমাজ চিন্তক এবং বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন সরকারি আবুল বাংলা কবি শান রবীন্দ্রনাথ মীরা কবি মনির জামান উপস্থিত আছেন ঢাকা নিউজের যুব সম্পাদক সৈয়দান কীর্তি আমাদের পূর্বাবাসের সম্পাদক এবং আমাদের ভাবি এবং আমাদের ভাই মনির মেহেদি পূর্বাবাসের ভারপ্রাপ্ত সম্পাদক মনির মেহেদি ভাই আসলে আজকে এমন একটা সময় আমরা এখানে এসেছি যদিও ছুটির দিন কিন্তু আমরা যারা লেখালেখি করি আমরা যারা এই জগতে কাজ করি তাদের আসলে এই ছুটি নেই আমাদের ছুটি নেই আমরা
যখন যেখানে যে কথা সংবাদ কর্মী সংবাদের পিছনেই আমাদের দৌড়াতে হয়, তো তারপরেও আমাদের ব্যক্তিগত জীবন যেটা থাকে সেটা স্বাদ আমরা ততটা অনুভব করতে পারি না। একটা কারণে যে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় খুব করেই দৌড় দিতে হয়, আর এই দৌড়ের দেওয়াটাই আমাদের কাজ। আসলে আমাদের যার যত গতি বেশি সে যত ভালো কাজ করে। তবে এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই যার যার জায়গায় সমঞ্জল, সবাইকে আবার অনেক প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসলে অনেকদিন পর মেহেদী ভাইয়ের বাড়ির আহ্বানে আজকে এখানে আমরা সবাই সমবেত হয়েছি। মমিন মেহেদী নিঃসন্দেহে সমাজের জন্য, মানুষের জন্য, দেশের জন্য কাজ করার জন্য তিনি নির্ভরভাবে ছুটে চলেছেন। তার সহযোগিতা, তার সহকর্মিনী আমাদের শান্তা ফারজানা আপা সহ, এবং তাদের ভালোবাসার টানে, তাদের ভালোবাসার আহ্বানে যারা উপস্থিত হয়েছেন, আমি মনে করব যে এই ধারাবাহিকতা সবসময় অব্যাহত থাকবে। বিশেষ করে আমাদের মমিন মেহেদী ভাইয়ের জন্য এবং বাড়ির জন্য তাদের এই পথ চলা আরও যেন মসৃণ হয়, আর যেন অনেক দূর এগিয়ে যেতে পারে। আসলে এই কথা কি বলবো, বক্তব্য তো দেওয়া যাবে অনেক সময়, কিন্তু আজকে বক্তব্য দেওয়ার দিন না, আজকে এখানে আনন্দ উচ্ছ্বাসের নিকট হবে। তো আমি কেমন করে এখানে এলাম সেটা নিয়ে একটু জাস্ট প্যারোডি করবো, পরে কিছু করার সুযোগ থেকে আবার করবো। তো সুন্দর প্রীতি আপু আমাকে ফোন দিলেন, তো ভাই আপনি কোথায়? বললাম ভাই আমি তো বাসায় করবো, নামাজ পড়বো। আরে আপনি জানেন না আজকে মেহেদী ভাইয়ের পুরোনো পল্টনে অনুষ্ঠান আছে? আমি হ্যাঁ জানি তো, উনি আমাকে কাল রাত ফোন দিয়েছিলেন, আমি ওনাকে বলেছি ইনশাল্লাহ আসবো। তো এখনো আপনি মনের মতো বসে আছেন? আরে বসি নেই, আমি সাওয়ার করবো, সাওয়ারটা করি আমি মসজিদে যাবো, তাতে দ্রুত বেরিয়ে আসেন। তো আমি কি করলাম, ঘর থেকে গোসল শেষ করে বেরোলাম। তো দেখলাম যে গলির যে সময় আছে, তো উনি নারায়ণগঞ্জ থেকে চলে আসলেন আমাদের পাঙ্গা চিকিৎসা এলাকায়। সেখানে ওনাকে নিয়ে আমি চলে গেলাম আরেক জায়গায়। তো সেখানে ওনাকে একটু চার দোকানে বসিয়ে আমি নামাজে গেলাম, নামাজ পড়লাম। নামাজ পড়ার পর এরপর আবার দুজনে এক কাপ চা খেয়ে এদিকে বাড়ি জমানো। তো হাঁটছি হাঁটছি, গাড়ি পাচ্ছি না। কিছু কিছু 3,000 পড়লো একটি রিক্সাওয়ালা। বললাম ভাই আপনি কি এই মাতুয়াইল মেডিকেল মোড় যাবেন? বললো হ্যাঁ যাবো। কত টাকা ভাড়া? বললো ভাই আপনি কি ফার্স্ট ক্লাসে যাবেন, না সেকেন্ড ক্লাসে যাবেন, না থার্ড ক্লাসে? আমি তো আকাশ থেকে বললাম রিক্সায় চলবো, সেখানে আবার ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। আমি তো অবাক। বললাম আচ্ছা আমার কৌতূহল জানি। বললাম আচ্ছা ফার্স্ট ক্লাস কি এবং এটা ভাড়া কত আপনি বলবেন? আর এমনি বুঝলেন না, ফার্স্ট ক্লাস হইল আপনার এই যে সুন্দর সিটটার মধ্যে আরাম করে বসবেন, আপনার আমি বাংলা চলনা সুন্দর রাস্তা দিয়ে চালাই লয়ে যাবো, ঠিক আছে? আর আপনার যখন মন খারাপ থাকবো আপনি আমাকে বলবেন, গান শোনাতে আমি গান শোনাবো। বাহ, তো ভাড়া কত? বলবো ভাড়া ভাই 100 টাকা। 100 টাকা এখান থেকে নেই? হ্যাঁ। এরপর সেকেন্ড ক্লাস কি একটু বলেন তো, বাবা কমে যায়। তো উনি বললেন যে সেকেন্ড ক্লাস হচ্ছে এটা, যে ভাঙ্গা তোলা রাস্তা দিয়ে মনে করেন আপনাকে চালিয়ে নিয়ে যাব, গাড়ি মনে করেন আউলি বাউলি খাউলি খাওয়ার মতো ঝুলতে থাকবে, আপনি পড়ে যাবেন কিনা এখানে থাকবেন সেটা আপনার বিষয়, ঠিক আছে? আর আমি মনে করেন ফুল স্পিডে আপনাকে চালিয়ে নিয়ে যাব। তো ভাড়া কত? বললো ভাই 50 টাকা। এক লাফে 50 টাকা কমে গেল, তো লোক আরো বাড়লো। এরপর বললাম আচ্ছা থার্ড ক্লাস, থার্ড ক্লাসের ভাড়া কত? তো উনি আমাকে বললেন আরে ভাই থার্ড ক্লাস বুঝলেন না, থার্ড ক্লাস হচ্ছে আমি সিটে বসবো, আপনি ড্রাইভার হবেন, আপনি চালায় যাবেন, ঠিক আছে? তো ভাড়া কত? উনি বলল ভাড়া লাগবে না, আমি আপনাকে 10 টাকা দিব। তো লোক আর শোনাতে পারলাম না, কি করলাম, জীবনের প্রথম রিক্সার পেটে বসে পড়লাম। উনি সিটে বসবেন, এরপরে একটা কন্ডিশন দিলেন, বলেন ভাই সব ঠিক আছে, সারাদিন রিক্সা চালাইতে ভাই ভালো লাগে না, যখন আমি কোমর দিয়ে গান টান শোনাইতে আপনি গাড়ি চালাইবেন আর গান গাইবেন, পারেন না পারেন, তাহলে সব আরে ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম। তো উনি আরামে এসে খুব ভং করে সিটে বসতেন, কমফোর্টেবল সিটে, নরম ছিল সিটটা। আর আমার যে বসবো প্যাডেলের জায়গাটা ওখানে
পুরো একটা 8 বিঘা একটা টি সিট পরে বসার কোনো রকম বসার পর চালাচ্ছি আর ঘামছি, চালাচ্ছি আর ঘামছি। হঠাৎ লোকটা বললো, ভাই কতদিন ধরে ভাই গান টান শুনি না, একটা গান শোনান না ভাই। পরে আমি কন্ডিশন শর্ত তো জুড়ি দিয়ে দেওয়া হয়েছে যে আমি যাবো, তাই করতে হবে, তো আর কি করা। তুমি যে ক্ষতি করলাই আমার, তুমি যে ক্ষতি করলাই আমার, আল্লাহ করবে তোমার বিচার, আমার আল্লাহ করবে তোমার বিচার। আমি জন্মে রিক্সা চালাই নাই, আজকা রিক্সা চালাইতাছি, আল্লাহ করবে তোমার বিচার। সিট থেকে লাফি, ভাই মিয়া, ভাই তুমি শুরু করছেন মিয়া, হ্যাঁ আল্লাহ কি বিচার করবো, আপনি কি করছেন, আপনি নিশ্চিত যান, গান গাওয়া লাগবে না। আবার চালাচ্ছি, আবার যাচ্ছি। এরপরে বলবো, ভাই সারাদিন রিক্সা চালিয়ে একটু আনন্দ বিনোদন পাই না, অনেকদিন পরে একটা প্যাসেঞ্জার পাইলাম, তারপরে ড্রাইভারও বানায় আপনি লইতেছেন, আমি প্যাসেঞ্জারও হয়েছি, ভাই এটা রোমান্টিক গান গান না ভাই, কি গান গান আমার কোনো বিচার কোন, আমি আপনি কি করছি, কি আর করা। এরপর আবারও গান করতে, ছেড়ো না হাত, দেব না যেতে, থাকো আমার পাশে। ছেড়ো না হাত, দেব না যেতে, থাকো আমার পাশে। ও একই চোখে চন্দ্র তুমি, সূর্য আরেক চোখে। আল্লাহ ধরছে ওই মিয়া ভাই প্রেমী করেন মিয়া, হ্যাঁ এই ছোট্ট খানি দুটা চোখ, এর মধ্যে মানুষের গান যায়, হ্যাঁ এই মিশা কথা কইছে, বাধ্য আপনার গান লাগতো না, চালান। এরপর আবার চালাচ্ছি, এক সময় মেডিকেল মোড়ে আসলাম, আসার পরে উনি আমাকে 10 টাকা দিল। 10 টাকা দেওয়ার পর জীবনের প্রথম ফ্রি অফ কস্টে চলে আসলাম। এদিকে আমি গিয়ে নিয়ে একা, ঠিক আছে, পুরো ভিজে গেছি। পরে আমার বললো লস তো হয় নাই, লাভ দিয়েছে, আসেন আমরা 10 টাকা দিয়া 2 কাপ চা খাই। পরে হোটেলে গেলাম, লাল চা খেয়ে আবারও যাত্রা শুরু করলাম। এরপর বললাম বাবাদের রিক্সা দেখি যায় কিনা, সবসময় তো অটো সিএনজি দিয়ে আসি, তো রিক্সাটাকে বললাম, ভাই আপনি কি মানে অন্য রিক্সা আপনি যাবেন? বললো ভাই গুলিস্তান যাবো, আগে যাবো না। পরে ওনাকে বললাম যে ভাই সিএনজি নিয়ে নিই, তো পুরো সবসময় সিএনজি নেই, আজকে না হয় যে লোকাল বাসগুলি আছে না, আর না পটন নিত মিনিট লাগবে, চলে আমরা বাসে বলে বাসে চললাম। ও মা গাদাগাদি সিট নেই, ঠিক আছে, তো আমি কোন রকম দাঁড়িয়েছি, আপু দাঁড়িয়েছে, গাড়িও যায় আবার যান্ত্রিকও করে, তো মেয়ে মানুষ তো যতটুকু ভারসাম্য বজায় রাখার এতটুকু রেখেছেন। এরপর উনি বারবার আমাকে নক করতেছিলেন দূর থেকে, চোখে যে একটা সিট থেকে না পান কিনা, আমি তো পাচ্ছি না। এরপর দেখা গেল একটা লোক চলে গেছে, ওনাকে সিটে বসিয়ে আমি দাঁড়িয়ে আবার একটু সামনে যাওয়ার পর দেখলাম যে আমিও সিট পেয়ে গেছি। এরপরে একদিকে একটা ব্রহ্মণ, এর চেয়ে মোট একদিক নিয়ে আমার সামনে দাঁড়িয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে দিনে পারি আর না পারি, ভালো কিছু করতে পারি আর না পারি, মানে আমাকে এই মেয়েটাকে তো আমার সিটে বসতে দিতে পারি। তো আমি কি করলাম, উঠে গিয়ে মেয়েটাকে বসতে দিলাম, সে আমাকে থ্যাঙ্কস জানালো। ওই থ্যাঙ্কসটাকে বুকে ধারণ করে চলে আসলাম ওই মন্ত্র মুগ্ধর মাধ্যমে, যেই হাসি মুগ্ধতা ছড়ায়, যে হাসি সুন্দর পথে সুন্দর পথের ঠিকানায় পৌঁছে দেয়, যে হাসি অন্তর ধারণ করলে ভালো কিছু করার শক্তি, সাহস, অনুপ্রেরণা যোগায়। আমাদের সেই মুমিন মেহেদি দেখে যে 3-4-5 তারা করতে করতেই সামনে হাজির, আমাকে দিয়ে হাসি দিয়ে হাতটা বাড়ি দিয়ে রিসিভ করলেন, চলে আসলাম। এসে দেখি যে এখানে অনেক গুণীজন বসে আছেন।
যাদের সঙ্গে আসলে কখনো ওরকমভাবে দেখা হয় না। যদিও টিভিতে কাজ করি, সাংবাদিকতা করি, মঞ্চ করি, উপস্থাপনা করি, বিভিন্ন জায়গায় কাজ করতে হয়। তো কাজ করতে গিয়ে অনেক লোকের সঙ্গে দেখা হয়, পরিচয় হয়। তো আজকে নতুনভাবে এখানে যারা উপস্থিত হয়েছেন তার সঙ্গে পরিচিত হলাম। পাশাপাশি এটাও আসলে নিজের প্রমাণের সঙ্গে নিজেকে পিটাতে হয়। আর না পিটালেই কেউ তো জানবে না যে আমি মফিজুর রহমান তোতা। আমার ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, নাটক মিলিয়ে 7টা বই বেরিয়েছে, 7 বছরের 7টা বই বেরিয়েছে। আমি টিভিতে 170টারও অধিক নাটকে কাজ করেছি, আমি গানের বিজ্ঞাপন করেছি। এছাড়া মঞ্চ এবং উপস্থাপনা দেশের 36টা জেলায় আমি করেছি, চাপাবাজি করেছি। তো আজকে সৌভাগ্য হয়েছে এই মুমিন মেহেদীর ভাইয়ের দ্বিতীয় একটি অনুষ্ঠানে আমার আসা। আর এসে যখন দেখলাম যে এই সুন্দর সুন্দর মুখগুলো, জনপ্রিয় ব্যক্তিত্বগুলো আমার সামনে আছেন, তখন আসলে মাইক্রোফোনটা হাতে নিতেই আমার ভিতরে একটু জ্বর বয়ে যাচ্ছিল, মানে ঘেমে যাচ্ছিল যে আসলে এই ভালো মানুষগুলোর সামনে, এই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষগুলোর সামনে আমি কি বলবো, কি করবো। তারপরেও সবার মধ্যে অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মুমিন মেহেদী ভাই, সন্ধ্যা ফাতেমা আপার ভালোবাসার টানে আহ্বানে সবসময় সাড়া দিবেন। ছোড়া গান করে শেষ। হ্যাঁ, অবশ্যই। चांदी जैसा रंगे तेरा, सोने जैसे गाल, एक ही तू ही धनवान है गुरे, बाकी सब कंगाल। পেতনির মতো রূপে তোমার মাথায় পাকা চুল, রাতগুলো তরমুজের পিচি হাতে মাখো। জন্মেও দেখিনি তোমায় সাবান মাখতে গায়, তোমার গায়ের গন্ধে মশা আফ্রিকা পালায়। জন্মেও দেখিনি তোমায় সাবান মাখতে গায়, তোমার গায়ের গন্ধে মশা আফ্রিকা পালায়। তবু তোমায় ভালোবেসে হয়েছি আগুন, তুমি আমার প্রাণেশ্বরী, তুমি আমার প্রাণেশ্বরী, আমি তোমার আগুন। রাতগুলো তরমুজের বিচি তাতে মাখো। चंदे जैसा रंग तेरा, सोने जैसे वाल, एक ही तू ही धनवान है गोरे, बाकी सब कंगाल। एक ही तू ही धनवान है गोरे, बाकी सब कंगाल। গেল বইমেলার আগের বইমেলায় বাংলা একাডেমি চত্বরে দেখা হয়েছিল লুৎফর রহমান দুজনের সঙ্গে, আঞ্জি লিটন ভাইয়ের সঙ্গে, ফারুক নেওয়াজ ভাইয়ের সঙ্গে। তো আমার সঙ্গে আমার একটা বন্ধু ছিল, দেখো চা খাচ্ছিলাম। তো লিটন ভাই বলছিলেন তোমার চেহারাটা চেনা চেনা লাগছে। তো আমি বললাম ভাই আপনি তো বেশিরভাগের সঙ্গে আমেরিকা থাকেন, বিদেশে থাকেন, আর আমারও অনেকদিন ধরে মানে কানেক্টেড না, তো নামটা হয়তো ভুলে যাওয়ারই স্বাভাবিক। তারপরও বারবার মানে চিন্তা করছেন যে নামটা কি। পরে কোনো ব্যাংকে কাজ করি আমি, আমাকে আপনাদের মাঝে চিনিয়ে দিই চা খাইতে খাইতে। বলো ঠিক আছে। তো চা খাইতে খাইতেই আমাকে তাদেরকে আবার পুনরায় চিনিয়ে দিয়েছি। সেটা সম্ভবত 90 দশকের পরে কুচিকাচার আসলে একটা প্রোগ্রাম ছিল। সেখানে লোকজন খান দাদা ভাই ছিলেন, সুকুমার বড়ুয়া ছিলেন, ফারুক নেওয়াজ ছিলেন, আমিরুল ইসলাম ছিলেন, রিটন ভাই ছিলেন। তো সেখানে আমারও ছড়া পাঠ করা সৌভাগ্য হয়েছিল। তো সেটা একটু প্যারোডি করে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের শিল্পী, কবি শেখুল ইসলাম চৌধুরী। আমরা তাকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। বিশিষ্ট ব্যাংকার এবং সমাজ চিন্তক। যেটা বলছিলাম
তো রিটন ভাই, আমরুল ইসলাম ভাই, ফারুক নওয়াজ ভাইদের সামনে আমি নতুনভাবে উপস্থাপিত হয়েছিলাম। আমি এই মানে একটা ছড়া মেলোডি করতে করতে কিছুক্ষণ পর শুধু ছড়ার লড়াই, সভাপতি হলেন দাদা ভাই, অংশ দিবেন নিতুকুটা চারজন, তাদের কথা কিছু করি বললেন। সুকুমার বড়ুয়া প্রথম এসে কি দিয়ে শুরু করবেন ভাবছেন বসে, সুকুমার বড়ুয়া প্রথম এসে কি দিয়ে শুরু করবেন ভাবছেন বসে, তবলাতে বেজে ওঠে তা দিনটা, সকলের মাথায় একই চিন্তা, দুটি লাইন বলার পর আসবে আরেকজন, তার কথা কিছু করি বর্ণন। তিনি হলেন ভাই ফারুক নওয়াজ, কণ্ঠে বাসে যার মিষ্টি আওয়াজ, তিনি বলবেন 4 লাইন তারপর কে এলার রিটন ভাই তৈরি আছেন যে, তিনি বলবেন 4 লাইন তারপর কে এলার রিটন ভাই তৈরি আছেন যে, ছন্দে ছন্দে তিনি বলবেন ছড়া, নয়তো সহজ ভাই ছড়া করা। তোমরা যারা ছড়াকার ছড়া লেখো, ছড়াতে কি কি থাকে তা শেখো। চতুর্থ জন হলেন আমিরুল ইসলাম, ছড়া লিখে যিনি করেছেন সুনাম, তিনি বলবেন 4 লাইন তারপর কে সুকুমার বড়ুয়া তৈরি আছেন যে, শুরু এবং শেষে করবেন তিনি, ছড়ার লড়াই বেশি জমবে জানি। শুরু এবং শেষে করবেন তিনি, ছড়ার লড়াই বেশি জমবে জানি। ছড়া কবিতা নয় লিখছি যাতা, আমি হলাম ভাই আমার তোতা। ছড়া কবিতা নয় লিখছি যাতা, আমি হলাম ভাই আমার তোতা। ওই মুখস্থ তোতা করার পর রিটন ভাই ওরে শয়তান, অনেকদিন পরে দেখলাম, সরি অনেকদিন পরে কেমন আছিস, বলতো ভালো আছিস। তো নিজেকে মাঝে মাঝে ভেবে চিনাতে হয়, কারণ এমনটা সময় গিয়েছে আমরা 2 হাতে লিখেছি। দৈনিক মিল্লাতে লিখেছি কিশোর কাফেলা, দৈনিক নববিজয়ে লিখেছি, দৈনিক সংলাচারে লিখেছি, দৈনিক ইনকালাবে লিখেছি, দৈনিক বাংলায় লিখেছি, দৈনিক বাংলার বাণীতে লিখেছি, ভোরের কাগজের ইষ্টিকুটুমে লিখেছি, যেখানে মুন্নি সাহা বিভাগীয় সম্পাদক ছিলেন ইষ্টিকুটুমের, সেই সময় আমরা লিখেছি। তো আসলে এই যে একটা গ্যাপ, দূরত্ব, আর সেই গ্যাপটাকে পূরণ করে দেওয়ার জন্য আজকে মুমিন মেহেদী ভাই, শান্তা ফারজানা যে ভালোবাসার মেল বন্ধন তৈরি করে দিয়েছেন, এর জন্য আবারও মুমিন মেহেদী এবং শান্তা ফারজানা ভাবিকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন, সবাই ভালো রাখবেন, আগামী সুন্দরের প্রত্যাশা। আসসালামু আলাইকুম। চমৎকার আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি, পরিবেশনার জন্য কৃতজ্ঞতা তোতা ভাইয়ের কাছে। আমরা এই পর্যায়ে ঢাকা সাব রেডার্স কাউন্সিলের সাংস্কৃতিক সম্পাদক নাহিদ ভাইয়ের কাছে যেতে চাই। নাহিদ হাসান ভাই, তিনি আমাদেরকে তার কথা শোনাবেন এবং আমরা একটু ঘোষণা দিয়ে রাখছি আগামী 14 নভেম্বর এইচএসসি মেধাবী শিক্ষার্থীদেরকে একটা সংবর্ধনা আমরা দিব বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ অডিটোরিয়ামে। সেই মিলনায়তনে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এই অঙ্গনে যারা বিভিন্নভাবে ভূমিকা রেখেছেন তাদের মধ্য থেকে আজকে আমরা যাদেরকে পেয়েছি এমন 3 জনকে আমরা ওখানে সম্মাননা জানাবো। বিশেষ করে আজকে আয়োজনের প্রতিনিধি দেশের বরেণ্য মানুষ, বীর মুক্তিযোদ্ধা, আমাদের একমার চিত্রনায়ক এবং শাসন আলী, তাকে আমরা সম্মাননা জানাবো। সেই সাথে সাবেক কাউন্সিলের প্রিয় সাংস্কৃতিক সম্পাদক, তাকে আমরা সেই সম্মাননা জানাবো সাংবাদিকতার সম্পাদনার জন্য, এবং আমরা সেই দিন সম্মাননা জানাবো আজকে আয়োজনের আরেকজন খাবার থেকে। আমরা সেই আয়োজনে শতাধিক শিক্ষার্থীকে যারা জিপিএ 5 পেয়েছে, আমরা শতাধিক শিক্ষার্থীকে ওই দিন আমরা সম্মাননা দেব এবং সেই আয়োজনে আমরা সবাইকে প্রেস দিব। দুপুরে আমাদের খাবার ব্যবস্থা আছে, সেই আয়োজনে সফল করার জন্য আজকে যারা এখানে উপস্থিত রয়েছে তাদের সবার আন্তরিক ভালোবাসা এবং স্বাগত প্রত্যাশা করছি। সেই সাথে জানাচ্ছি আজকের আয়োজনের পদ্ধতি ঢাকা সাব রেডার্স কাউন্সিলের সম্মানিত প্রিয় সাংস্কৃতিক সম্পাদক বিশিষ্ট গান্ধার কথা ছিল, গান গাবে, গানটা হ্যাঁ জি প্লিজ একটু কাছে নিতে হবে।
হ্যালো, হ্যাঁ প্লিজ। আমি নাহিদ হাসান, কাজ করতেছি ঢাকা সাব এডিটর্স কাউন্সিলের ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসাবে। আসলে আমি এখানে যেহেতু গুণীজন উপস্থিত, এদের মাঝে কথা বলা না, যেভাবে সন্দেহ তুতাবাই, বিশেষ করে তুতাবাইয়ের বক্তব্য করে কথা বলাটা খুবই একটু কাছে নিতে, মানে আমার জন্য অনেকটা কষ্টসাধ্য। আর আমি এমনিতেও বলতে পারি খুব কম। তো উপস্থিত সাহিত্যের অনুষ্ঠানের প্রধান অতিথি, উপস্থিত অন্য যারা আছেন, বিশেষ করে আমার দুই প্রিয় লোক মমিন মেহেদি ভাই, হাজার আপা, আমাদের এই ঢাকা সাব এডিটর কাউন্সিলে 2200 সাংবাদিকের একটা বড় সংগঠন। আমরা নির্বাচিত আছি 22 জন। এই 22 জনের ভিতরে আগে তো সাংবাদিকের ভিতরে মমিন মেহেদি ভাই আজকের এই প্রোগ্রামে আমাকে ডেকে আনছে, আসলে আমার খুব সবার জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন। আমি আসলে তুতাবাইয়ের মতো এরকম পরিবেশন আরো শুনতে চাই। আমার পক্ষে আপনাদের ভালো লাগবে না, আমি দর্শক হিসেবে বক্তব্য করি। আচ্ছা, আমাদের আজকের আয়োজনের সম্মানিত অতিথি নাহিদ হাসান ভাই, তিনি কিন্তু ঢাকা সাব কাউন্সিলের একটা বড় আয়োজনের মধ্যে করেছেন। আপনারা জানেন যে পত্রিকাতে যারা কাজ করেন, রিপোর্টারদের সকল দায় দায়িত্ব কিন্তু সাব এডিটরদের হয়। সকল দায় দায়িত্ব, অর্থাৎ বানানে ভুল করলে, শিরোনামে ভুল করলে সব কাজ তারা করে। এই সাব এডিটরদেরকে নিয়ে যে সংগঠন, সেই সংগঠনটি যারা পরিচালনা করেন, তাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার জন্য যারা সবচেয়ে বেশি ভূমিকা রাখেন, আমাদের সভাপতি সাধারণ সম্পাদকের পরে নাহিদ হাসান ভাই সাংগঠনিক সম্পাদক আছেন, তারা অনেক পরিশ্রম করেন এবং তাদের এই সংগঠনটার দ্রুত সাফল্য তৈরি হচ্ছে। আগামীতে নাহিদ হাসান ভাইকে আমরা হয়তো আরো বড় পদে দেখতে পাবো এবং দেশের এই সাংবাদিকতা এবং সংবাদ মাধ্যমের জায়গাতে তিনি আলোকোজ্জ্বল ভূমিকা রাখবেন, সেই প্রত্যাশায় এই পর্যায়ে কথা, গান এবং কবিতা নিয়ে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের আয়োজনের আরেকজন প্রিয় মানুষ, আমাদের প্রিয় অভিভাবক। আমার ব্যক্তিগতভাবে আমি যখন, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় যারা সাহিত্য সংস্কৃতি করত, তারা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার শিকার হতো। সেই প্রতিবন্ধকতার মধ্যে যারা সাপোর্ট দিতেন, কালাম ফয়জি ভাই, রিপন শাহ তাদের মধ্যে অন্যতম। আজকে রিপন ভাই অনেক স্মৃতি তার সাথে, তিনি তার কথার মধ্যে দিয়ে হয়তো অনেক কিছু শেয়ার করবেন। আমি অনুরোধ জানাচ্ছি আগামী শিল্পী কবি রিপন শাহকে আজকের আয়োজনের কথা এবং গান কবিতা নিয়ে। হ্যাঁ, একটু কাছে নিলেই হবে, বলেন। সমকালীন শিল্প সাহিত্যের অন্যতম ধ্রুবজ্যোতি সংগঠন সাউন্ড বাংলা এবং সাউন্ড বাংলার অন্যতম মিডিয়া পার্টনার দৈনিক পূর্বাভাস, লাইভ টিভি, ঢাকার নিউজ সহ বেশ কিছু প্রতিষ্ঠানের যৌথ বন্ধন আয়োজিত আজকের এই সুন্দর বিকেলে একজন মুক্তিযোদ্ধা এখানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। বাংলাদেশের চলচ্চিত্রের একজন স্মরণীয় ব্যক্তিত্ব, চিত্রনায়ক, যিনি বীর মুক্তিযোদ্ধা। ব্যক্তিগতভাবে আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, আমি ভোলা জেলা মুক্তিযোদ্ধার সন্তান, সংসদের আমি সভাপতি। সে কারণে আমার আনন্দ এবং আবেগের পরিমাণটা একটু বেশি, যেহেতু একটা মুক্তিযোদ্ধাকে এখানে প্রধান অতিথি হিসেবে পেয়েছি। চিত্রনায়ক শাহজাহান আলী বীর মুক্তিযোদ্ধা। যদিও মুক্তিযুদ্ধের কথা বলতে গেলে আজকে কেন জানি হৃদয়ে একটা অন্যরকম শিহরণ তৈরি হয়, কারণ যে দেশে মুক্তিযোদ্ধারা একের পর এক লাঞ্ছিত হচ্ছে, মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে যে দেশে মুক্তিযোদ্ধাকে অবমাননা করা হচ্ছে, সেই বাংলাদেশে দাঁড়িয়ে আমরা শিল্প সাহিত্যের কথা বলছি, মুক্তিযুদ্ধের কথা বলছি, মুক্তিযোদ্ধাকে প্রধান অতিথি বানিয়ে সম্মান করছি। এটা একটা বিরোধ। একই সাথে আরেকজন মুক্তিযোদ্ধা পরিবারের ব্যক্তি এখানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন।
যিনি ভোলা জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস গ্রন্থ সহ প্রায় 40টি গ্রন্থ রচনা করেছেন আমার বড় ভাই, মুক্তিযুদ্ধের প্রজন্মের সম্মানিত প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং প্রজন্ম একাডেমির সভাপতি, বিশিষ্ট কথা সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক জনাব কালাম ফয়েজি। এখানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশের বিশিষ্ট কবি ও কথাশিল্পী সাইফুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন মতিউর রহমান তোতা। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন ঢাকার নিউজ সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি, কবি, কলামিস্ট, মানবাধিকার কর্মী। এবং বিশেষ করে এখানে অনেক সময় আমরা ভুলে যাই, যিনি বিনি সুতার মালা গাঁথেন সঞ্চালক এবং যার আপাতমস্তক মনোবল দিয়ে, শ্রম কাম দিয়ে একটি অনুষ্ঠান তৈরি হয়, মানুষে মানুষে বিনি সুতার মালা গাঁথা হয়, সেই আজকের অনুষ্ঠানের সঞ্চালক। আমি বলবো সমকালীন শিল্প সাহিত্যের সকল শুভকর্মের একজন অগ্রবর্তী যোদ্ধা, পথযোদ্ধা, সংবাদ যোদ্ধা, সংস্কৃতি যোদ্ধা। ছোট ভাই বলে তাকে খাটো করবো না, তাকে বলবো সহযোদ্ধা, সাংবাদিক, কলামিস্ট মমিন মেহেদী। চমৎকার গ্রন্থনা এবং সঞ্চালনার মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করছেন। এখানে আরো উপস্থিত আছেন, সবার নাম হয়তো এইভাবে হয়তো মেমোরাইজ করে বলা সম্ভব না। বিশেষ করে শিল্পী, কণ্ঠশিল্পী যার গান শুনছিলাম, একজন ভাই আমাদের কবিতা আবৃত্তি করে শুনিয়েছেন এবং আজকের অনুষ্ঠানের একজন বিশেষ অতিথি, বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনে একজন পরিশ্রমী ব্যক্তিত্ব, তারুণ্যের কণ্ঠস্বর, প্রিয় সাংবাদিক, প্রিয় সংবাদ যোদ্ধা জনাব নাহিদ হাসান আজকের অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ অতিথি। আর যে সমস্ত ভাইরা কবিতা পড়েছেন এবং পড়বেন, আপনাদের সবাইকে আমি বাংলাদেশ মধুশী কৃষ্টি সংসদের পক্ষ থেকে, জাতীয় কবিতা পরিষদ ভোলার পক্ষ থেকে, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ভোলার পক্ষ থেকে এবং ভোলা দক্ষিণ প্রেস ক্লাবের পক্ষ থেকে, ঢাকা রিভিউজের পক্ষ থেকে, পূর্বাভাসের পক্ষ থেকে, লাইভ টিভির পক্ষ থেকে, মাতৃজগৎ টিভির পক্ষ থেকে এবং সকল শুভ আয়োজনের পক্ষ থেকে, প্রজন্ম একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার শুভকামনা জানাই। গুরুজন বলবে সব কথা বলে, আমার মাধুর্য প্রকাশনীর কথা তো বলবো না। মাধুর্য এই নামটি তিনি শামসুর রহমানকে নির্মাণ করেছিলেন এবং সেই নামটি আমি দিয়েছিলাম। বাংলাদেশে এটা একটা বিরল সৌভাগ্য। অনেক প্রতিষ্ঠান আজকে জলজল করেছে এবং অবাক হলো মমিন মেহেদী জানে মিডিয়াতে অনেকের নাম এডিট করেছি বা অনেকের নতুন নাম দিয়েছি, সে সেই নামে দাঁড়িয়ে গেছে। যাই হোক, এরকম বলে অনেক তারকার কথা বলা হবে, সেই সমস্ত ইতিহাস বলতে গেলে অনেক সময় চলে যাবে। এদেশে বাংলাদেশের মধুশী কৃষ্টি সংসার যখন আমি আমার সেই বলতে গেলে 1995 সাল থেকে সেই 2008 বা 2010 সাল পর্যন্ত টানা যে শিল্প সংগ্রাম, টানা যে সংস্কৃতি যুদ্ধ, সেই রোদসীর নিয়মিত সাংস্কৃতিক আড্ডা, হয়তো রোদসী রিপোর্টার ঢাকায় না থাকার কারণে রোদসী কিছুটা নিষ্প্রভ হয়ে গেছে, কিন্তু খুব ভালো লাগছে যে নাম শিরোনাম আসলে ব্যাপার না, কেউ না কেউ সে দায়িত্ব পালন করছে। ছোট ভাই সহযোদ্ধা মমিন মেহেদী শিল্প সাহিত্যের মানুষগুলোকে নিয়ে আমি মনে করি সেই কাজটি করছে। আমরা যে শুভ কাজে, ভালো কাজে সকল মানুষকে এক করতাম, সেই কাজগুলি করে যাচ্ছে মমিন মেহেদী। তোমাকে, তোমার টিমকে আরেকবার ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এই ফাঁকে একটু দাওয়াত দিয়ে দিই। আজকে একটি বিশেষ দিন। আজকে আমাদের বড় ভাই, বাংলাদেশের কবিতার এক বিরল প্রজ ব্যক্তিত্ব, তারুণ্যের কবি রেজাউদ্দিন স্টালিনের এবং কবি রোকসানা রহমান একটি সংগঠন, শব্দটি সাহিত্য আসর, তারা প্রতি শুক্রবার সংস্কৃতি বিকাশ কেন্দ্রে কবিদের নিয়ে, লেখকদের নিয়ে একটি আড্ডা করে থাকে। সৌভাগ্যক্রমে আজকের আড্ডার উদ্যোগী আমি সন্ধ্যার মাগরিব বাদ সেই অনুষ্ঠানটি সংস্কৃতি বিকাশ কেন্দ্রে শুরু হবে, পরিবার শাহবাগের পাশে। আমি তো আশা করি যে আমরা তো সবাই সবাইকে ভালোবাসি, আমরা কবিতাকে ভালোবাসি, আমরা আমাদের লাল সবুজকে ভালোবাসি, আমরা আমাদের শাপলা শালুককে ভালোবাসি, আমরা কবি প্রাণকে ভালোবাসি, আমরা শিল্প সংস্কৃতিকে ভালোবাসি। কেউ হয়তো চিনে থাকবেন, কেউ চিনবেন না। তারপরে যদি মনে করেন যে আমার দাওয়াতটি আপনারা আন্তরিকভাবে গ্রহণ করেছেন, এখানে আজকে অনেকেই যাবে, কালাম ফয়েজি ভাই, আমি তো আছি, নুরুজ্জামান, মমিন মেহেদী, শান্তা ফারজানা, সোনিয়া দেওয়ান প্রীতি, তারা তো সেখানে সুনির্দিষ্ট গেস্ট। আমি আশা করবো আরো যারা আছেন, সংখ্যা আমরা এখানে কম হলো, ব্যক্তিত্বের দিক থেকে, প্রতিভাগত দিক থেকে, দেশপ্রেমের দিক থেকে আমরা অনেক আশা করবো যে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সেই অনুষ্ঠানে আপনাদেরকে, যদিও আমি দাওয়াত দেওয়ার কেউ না, আয়োজক শব্দগুলি সাহিত্য আসন, তারপরে যেহেতু আমাকে নিয়ে অনুষ্ঠান, আমার প্রাণের মানুষ হিসাবে, আমার শিল্প সাহিত্যের মানুষ হিসাবে আপনাদেরকে সেখানে দাওয়াত দিলাম। তো বন্ধুগণ, আজীবন শুধু কথাই বলে গেলাম। সেই ছোটবেলায়
ক্লাস 3 থেকে সুখী মানুষ মুমিন মেয়েদেরকে সাক্ষাৎকার নিয়েছিল, সেটি এখন হ্যান্ডরাইট আমার কাছে আছে। ক্লাস 3 তে সুখী মানুষ নামে অভিযানের মধ্য দিয়ে প্রাইমারি স্কুলে চত্তাপুর মডেল প্রাথমিক বিদ্যালয় শুরু করেছিলাম সেই শিল্প জীবন অধ্যবধি সেই শিল্প জীবন টিকে আছে। যেখানে ভাত খাচ্ছি যে রুটি রুজি সেটাও শিল্প সাহিত্যের উপরে বাংলা সাহিত্য অধ্যাপনা করছি আজকে টানা 14 বছর। কাজেই কথা বললে হাজার রাত্রি আরো রজনী ফুরিয়ে যাবে, কথা শেষ হবে না। আমি মনে করি কথা না বাড়িয়ে কোনো না কোনো শিল্পের পরিবেশনায় যাওয়া উচিত। তারপর অনেকে বলে ফেলবেন যে কথাও তো কম বলেন নাই, ভাইরা দাওয়াত দিতে গেলে তো কিছু কথা বলতেই হয়। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি করবেন। আবারও আপনারা যারা এখানে আছেন সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানাচ্ছি নদীমাতৃক গণমাধ্যম কর্মী এবং নদীমাতৃক সংস্কৃতি কর্মীদের পক্ষ থেকে। তো মোমিন মেহেদী সময় আছে একটা মানে শামসুর রহমানের কবিতা দিয়ে আংশিক গান আংশিক কবিতা এবং এরপরে সরাসরি যদি আপনারা অনুমতি দেন কিশোর কুমারের সেই বিখ্যাত গান, কুমার শানুর সেই বিখ্যাত গান। আমার কাছে মনে হচ্ছে আর কি যে আজকের এই পরিবেশ লাল জাম আমরা যদিও এখানে আসার পর টুস করে একটা বোতাম পড়ে গেছে, একটু খুঁতখুঁতের মানুষ, কোন একটা ঘটনা ঘটলে মন ভীষণ খারাপ হয়ে যায়। আমার কপালে যেন কি শনির দোষ আছে। যাই হোক, আপনারা দোয়া করলে, আপনারা ভালোবাসলে সকল অবক্ষয়, সকল দুরভিসন্ধি, সকল আতঙ্ক কেটে যাবে ইনশাআল্লাহ। কথার না বলি, এই সপ্তাহ ছিল কবি শামসুর রহমানের আমাদের সমকালীন বাংলা ভাষার প্রধান কবি, শুধু সমকালীন বাংলা ভাষার প্রধান কবি না, বাংলাদেশের সাংবাদিকতার জগতে, সম্পাদনার জগতে একজন দীপ্তিমান ব্যক্তিত্ব, একজন উদাহরণ ব্যক্তিত্ব কবি শামসুর রহমান। তার একটি কবিতা আমার খুব পছন্দের, সেই কবিতাটি একটু অন্যভাবে শুরু করছি। মেহেদী আবার এই ডিস্টার্ব করবে না তো? ভয় পাচ্ছি। মনে আমার ঝলসে ওঠে একাত্তরের কথা, মনে আমার ঝলসে ওঠে একাত্তরের কথা, ভাই একাত্তরের কথা। পাখির ডানা পাখির ডানা পাখির ডানা লিখেছিলাম প্রিয় স্বাধীনতা। পাখির ডানা পাখির ডানা লিখেছিলাম প্রিয় স্বাধীনতা। মনে আমার ঝলসে ওঠে একাত্তরের কথা, ভাই গো একাত্তরের কথা। পাখির ডানা পাখির ডানা পাখির ডানা লিখেছিলাম প্রিয় স্বাধীনতা। মেঘনা নদী দেব পারি, মেঘনা নদী দেব পারি, কাল আলায় নাই। আবার আমি যাব আমার পাড়া তলি গায়ে, আলু খাটায় নেমে পায়ে, আলু খাটায় নেমে পায়ে, মাখবো রাঙা ধুলো, আমায় দেখে খিলখিলি হাসবে শিমুলগুলো। গাছ ঘেরা ওই পুকুর পারে, গাছ ঘেরা ওই পুকুর পারে, বসবো বিকেল বেলা, দু চোখে পড়ে দেখবো কত আলো ছায়া খেলা। বাঁশ বাগানে আধখানা চাঁদ, বাঁশ বাগানে আধখানা চাঁদ, থাকবে চুলে একা, ছোপে ছাড়ে বাতির মতো, জোনাক যাবে দেখা। পড়বে
কোন বেগুনে দিঘির জলে উথাল পাথাল নেওয়া, বাউরি বিলে খেলার ঝোঁকে সরু ডিঙি বাওয়া। হঠাৎ হঠাৎ আমি চমকে উঠি হলদে পাখির ডাকে, ইচ্ছে করে ছুটে বেড়াই মেঘনা নদীর বাঁকে। শত যুগের ঘন আধা, শত যুগের ঘন আধা, শত যুগের ঘন আধা গায়ে আজও আছে, সেই আধারে মানুষগুলো লড়াই করে বাঁচে। মনে আমার ঝলসে ওঠে, মনে আমার ঝলসে ওঠে ৭১-এর কথা। পাখির ডানায়, পাখির ডানায় লিখেছিলাম প্রিয় স্বাধীনতা, প্রিয় স্বাধীনতা, প্রিয় স্বাধীনতা। ধন্যবাদ। না, আমাদের প্রধান অতিথি আছে, আপনি আছেন, কথা একটু শেষ করে দিতে হবে। ধন্যবাদ রিপন ভাই। আসলে মাইক নিলে ১-১.৫ ঘন্টার বিষয়টা, আমরা মাইক নিলে ১-১.৫ ঘন্টার বিষয়ই না। তো আমরা আমাদের সম্মানিত অতিথিদের কথা শুনবো, তাদের বিরুদ্ধে কথা, যে জীবন, সেই জীবন থেকে কথা শুনবো, যে কারণে রিপন ভাই সম্পন্ন করেছেন। এটা মহত্বের লক্ষণ। হ্যাঁ, আমরা আমাদের আজকের আয়োজনে সম্মানিত অতিথি পান্না ভাইকে পেয়েছি। পান্না ভাই, গোলাম নবী পান্না আমাদের দেশের বরেণ্য শিল্পী, কবি, ছড়াকার। পত্রিকার পাতা উল্টে যা লেখা পাবেন, আমাদের লেখা পারবার আপনার পান্না ভাইকে পাবেন। সেই প্রিয় মানুষ উপস্থিত হয়েছে, তাকে করতালিতে স্বাগত। সেই সাথে প্রথম কথা শুনবো বিরুদ্ধে কথা, জীবন, সাহিত্য সংস্কৃতির জন্য ত্যাগের জীবন, এমন জীবন যারা ধারণ করেছে, তাদের একজন আমাদের প্রিয় মানুষ, কথা শিল্পী কালাম ফয়েজি। তিনি আমাদের অভিভাবক, আমাদের শ্রদ্ধাজন কথা শিল্পী কালাম ফয়েজিকে বক্তব্য দেবেন। সাউন্ড বাংলা কর্তৃক আয়োজিত আজকের এই মহতী সাহিত্য অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সভাপতি আছেন এবং প্রধান অতিথি আছেন। যেহেতু প্রধান অতিথি বিশিষ্ট অতিথি আছেন, তাহলে সভাপতিও আছেন। আমি অবশ্য এদিকে তাকাই নাই বড় করে। সভাপতি তোতা ভাই, সভাপতি আজকে তোতা ভাই, ও অসাধারণ। তোতা ভাই আগে কথা বললেন, কথা বলেন না, তিনি তার পরিবেশনা প্রকাশ করছেন। আমার খুব ভালো লেগেছে তোতা ভাই যেভাবে পরিবেশন করেছেন। আমি মুগ্ধ এবং মুগ্ধ হয়ে তার বক্তব্য শুনছিলাম। তার নাটকীয় ভঙ্গিতে তিনি এই অনুষ্ঠানে আসার বিবরণটা দিয়েছেন অসাধারণভাবে। তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের এক বীর মুক্তিযোদ্ধা এম শাহজাহান আলী, তাকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ মুক্তিযুদ্ধের কথা বললেই আসলে মাথা নত হয়ে আসে। কারণ আমি নিজেও মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, আর আমি নিজে একটা জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস লিখেছি সরকারিভাবে দায়িত্বপ্রাপ্ত হয়ে। এবং মুক্তিযুদ্ধের প্রতি আমার যে সম্মান, আর কেউ যদি খাটো করে মুক্তিযুদ্ধকে দেখে, তখন মানে গা জ্বালার কোনো কুল কিনারা থাকে না, এরকম একজন মানুষ আমি। এখানে উপস্থিত আছেন আমাদের কবি রিপন খান, আমার একেবারে শৈশব থেকে বা কৈশোর আমল থেকে যার সাথে আমার সক্ষতা। আমাদের এখানে সোনিয়া দেওয়ান দিদি আছেন, সাইদুল ইসলাম চৌধুরী আছেন, এবং প্রফেসর রহমতুল্লাহ কথা বললাম, আর সাইদুল ইসলাম চৌধুরী, আরো আমাদের এখানে হাবিবুজ্জামান এবং অন্যান্যরা আছেন। আমি দুর্ভাগ্য যে অনেকদিন পর আমার রিপন খানের খুব সম্ভব আগে অফিস যেখানে ছিলেন সেখানে ছোট্ট করে একটা আয়োজন হতো, সেটা মিনিমাম ৫-৬ বছর আগে সেই আয়োজনে আমি এসে দুটো কবিতা পাঠ করেছিলাম, তাও এক শুক্রবার কোরআনে। এটা ছিল আমার সাহিত্য বিষয়ক প্রোগ্রামে অংশগ্রহণের শেষ কাহিনী। এরপরে আমি আর সাহিত্য বিষয়ক প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি না, যদিও আমি আমার জীবনের শুরু থেকে আমি সাহিত্য বিষয়ক প্রোগ্রাম মানে আয়োজন করতেও নাই বা হবে না, আমি নিজে আয়োজন করে হলেও সাহিত্য প্রোগ্রামগুলো করার চেষ্টা করতাম, বিশেষ করে উপজেলা বা জেলা লেভেলে আমরা যখন ছিলাম। এবং ঢাকাতে যখন এসেছি তখন চিরায়ত সাহিত্য পাঠ, যেটা বিশ্ব সাহিত্য কেন্দ্রে হতো, আব্দুল্লাহ আবু সাইদ স্যার পরিচালনা করতেন। এছাড়া বাংলা সাহিত্য পরিষদ, তারপরে হচ্ছে আরো অন্যান্য অনেক সাহিত্য বিষয়ক প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছি এবং লেখাপাঠ করেছি। আমি যতটা না সাহিত্য পত্রিকা বা পত্রিকার সাহিত্য সম্পাদকের কাছে ধর্ণা দিয়েছি,
তার চেয়ে বেশি অনেক বেশি ধর্ণা দিয়েছি সাহিত্য আসরগুলোতে। কচিকাচার মেলার যে প্রোগ্রাম হতো সেখানে সাহিত্য পাঠের একটা বিষয় থাকতো, আমরা লেখাপাঠ করতাম। লেখাপাঠ করে করে একটা সময়ে মনে কিছুটা পারদর্শিতা অর্জন করেছি। আমার প্রথম বই বের হয়ে গেছে একদম ফার্স্ট ইয়ার থাকি 13টা গল্প নিয়ে। আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে অনেকদিন পরে সাহিত্য আসরে অংশগ্রহণ করেছি আমার, এবং মনে হচ্ছে যেন আমি আমাকে ফিরে পেয়েছি। আমি সাহিত্য অঙ্গনের লোকই, এবং আমি একজন বিপ্লবী মানসিকতার লোক, এবং বিপ্লবটা এককভাবে করা যায় না বলে বা এককভাবে আমার কথা মানুষ শুনবে না বলে লেখার মধ্য দিয়ে আমার বিপ্লবটাকে আমি প্রকাশ করার চেষ্টা করেছি। ফলে লেখাউনি ছাড়া আমার বক্তব্যকে প্রকাশ করার আর কোনো মাধ্যম ছিল না। আর লেখাটা যেন সমাজগ্রাহী বা সময়গ্রাহী হয়, সে কারণে আমরা সাহিত্য আসরগুলোতে বিভিন্ন সময় অংশগ্রহণ করেছি। তো সেই সাহিত্যের মানুষ হয়ে আবার কোনো এক সময় আমি রাজনীতির সাথে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে যাই, এবং আপনারা জানেন যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে একদম মাঠে থেকে একদম সম্মুখ ভাগে থেকে দীর্ঘ সময় ধরে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। সৌভাগ্য এই দেশের যে আমরা কোনো ব্যক্তি বা পরিবারকে আমরা খাটো না করি, এটা এভাবে বলি যে আমরা একটি গণতান্ত্রিক, সাংবিধানিকভাবে গণতান্ত্রিক দেশ। যারা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিবে তারাই ধূলিসাৎ হয়ে যাবে, কারণ এই মাটি এবং মানুষ গণতন্ত্রের বাইরে অন্য কিছুকে তারা রিসিভ করে না। বিগত দিনেও সেটা আমরা দেখেছি। তো সম্মুখ সমরে রাজনীতি করতে গিয়ে সাহিত্য অঙ্গন থেকে এমনি প্রকাশ্যে দূরে সরে গেছি, কিন্তু লেখালেখি বা অন্যান্য কার্যক্রম থেকে আমি সরি নাই। সবসময় লেখা পড়া এবং সাহিত্য পাঠ এবং অনুষ্ঠানে গিয়ে নয়, ঘরোয়াভাবে এগুলো আমি সবসময় করেছি। কারণ একজন গীতিকার যিনি, একজন শিল্পী যিনি, একজন সাহিত্যিক যিনি কখনো এইগুলো থেকে বিযুক্ত হইতে পারেন না। আমি এই অনুষ্ঠানে এসে মোমিন মেহেদী এবং ফারজানা শান্তাকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি। এই কারণে আর্লি আওয়ারে আমাদের জীবনের শুরুতে যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তখন রিপন শাহ কিংবা শান্তা, ফারজানা, মোমিন মেহেদী তারা অপেক্ষাকৃত আমাদের জুনিয়র। তো সেই লেভেল থেকে তারা আমি খুব একটা সাপোর্ট দিতে পারতাম না, কারণ আমি খুব রিচ পরিবারের সন্তান না, নিজ বিদগ্ধ মানুষ, সবসময় অর্থ কষ্ট ছিল। তার মধ্যেও পাশে থেকে যতটুকু উৎসাহ দেওয়া যায় সেটা আমি দিয়েছি। কিন্তু আমি নিজের এই সাহিত্যের আসর থেকে দূরে সরে গেছি। কিন্তু এই কবি রিপন শাহ কিংবা মোমিন মেহেদীরা কখনো সেই অবস্থান থেকে দূরে সরে নাই। কেউ গান শুনে না, যেমন বলছিলেন আমাদের শাহ আব্দুল করিম বলছিলেন যে কেউ যদি আপনার গান না শুনে, একজন দর্শক থাকে, একজন শ্রোতা, আপনি কি গান শোনাবেন? হ্যাঁ, উনি বলছেন হ্যাঁ, একজন শ্রোতা থাকলো আমি গানের অনুষ্ঠানে যাবো। আমি একজন শিল্পের প্রতি শিল্পীর যে কমিটমেন্ট, এই কমিটমেন্টটা একজন এই কথার মধ্য দিয়ে প্রকাশ পায়। মোমিন মেহেদীর অনুষ্ঠানে অনেক লোক আসেন না, যারা আসেন তাদেরকে তিনি সাদরে স্বাগত জানান, তাদেরকে পুরস্কৃত করেন, সম্মানিত করেন, এবং এই যে ধারাটাকে ধরে রাখা, এটাকে আমার কাছে অনেক বেশি শক্তিশালী এবং অনেক যৌক্তিক মনে হয়েছে। যেটা আমরা পারি নাই, তিনি সেটা পেরেছেন, এবং পারাটাকে অসাধারণ মনে হয়েছে। আমি মোমিন মেহেদীকে এবং ফারজানা শান্তাকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা সাহিত্যের এই কার্যক্রমটাকে ধরে রেখেছে। আমি একটা কবিতায় নিয়ে এসেছিলাম, কিন্তু কবিতাটা আমার মনে করতে পারবো না, কারণ আমি ছবি তুলে এনেছি। আর আমি কখনোই এই ভালো আবৃত্তিকার না, এবং সঙ্গীতে আমি কখনোই একেবারে কোনো কিছুই জানি না। কারণ আমি জীবনের শুরুতে সঙ্গীতকে আমি এত ভালোবেসেছিলাম যে কোনো একটা গানের দলের সাথে আমি মিশে গিয়েছিলাম, এবং আমি তখন প্রাইমারি লেভেলে পড়াশোনা করি। কিন্তু আমার যদি ওস্তাদরা বলতেন যে তোমার হয়ে যাবে, তাহলে আমি ওই আসর থেকে যত কাহিনী হোক না কেন আমি ওখানে নিযুক্ত হতাম না। কিন্তু আমি যখন দেখলাম যে আমার কণ্ঠে সুর উঠে না, বা আমার ওস্তাদরা চেষ্টা করেছেন সুর উঠানোর, এটা যখন উঠে না, তখন বাধ্য হয়ে আমার ফিরে আসতে হলো। আমি গানকে ভীষণ ভালোবাসি, গান চর্চাও করি, এবং প্রতিদিনই একাধিক চান্স পাইলে, সময় পেলে আমি গান শুনি। কিন্তু আমি গানের কণ্ঠ, আমি যেভাবে চমৎকার করে আমাদের এবার গান শোনালেন, আমি কখনোই সেভাবে গান শোনাতে পারবো না। আমি আজকে এই অনুষ্ঠানে এসে শুধু একটা কমিটমেন্ট, সেটা হলো মোমিন মেহেদীর কাছে অনুরোধ যে সাহিত্য বিষয়ক যতগুলো প্রোগ্রাম হবে অনাগত দিনগুলোতে, আমরা যেন সেই সাহিত্য প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করতে পারি, সেই সুযোগ তার কাছ থেকে চাই। এবং উনি যে কোনো আয়োজন করুন না কেন, এবং সেটা যদি সাহিত্য সঙ্গীত বিষয়ক আয়োজন হয়, তাহলে সকল রকম সহযোগিতা করার আশ্বাস দিচ্ছি। ও আপনাদেরকে আরেকটা কথা বলি,
বাংলাদেশে আমরা যেহেতু আমি একটু রাজনীতি সম্পৃক্ত মানুষ, আমি আমার 2-3টা প্রকল্প আছে, আমি আল্লাহর কাছে একটু নিবেদন করি, সাহায্য চাই এই প্রকল্পগুলো যেন সফল করে আমি দুনিয়া থেকে বিদায় হতে পারি। সেটা হচ্ছে বাংলাদেশে বৃদ্ধদের ভাতা আছে, মুক্তিযোদ্ধাদের ভাতা আছে, তারপরে হচ্ছে এই বৃদ্ধা যারা তাদেরও ভাতা আছে, কিন্তু আমাদের লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক এদের জন্য কোনো ভাতা নেই। আপনারা জানেন যারা সাহিত্য চর্চা করে তারা বলিষ্ঠ পরিবারের লোকটা, বিশেষ করে রবীন্দ্রনাথ ছাড়া সাধারণত যারা সাহিত্য চর্চা করেছেন তারা সাধারণ ঘরের মানুষ এবং তাদের অর্থ কষ্টটা অনেক বেশি ছিল। আমরা যখন তরুণ লেখক প্রকল্প ছিলাম তখন মাত্র 3,000 টাকা করে মাসে আমাদের ভাতা দেওয়া হতো। এই 3,000 টাকাকে 3 লাখ টাকার মতো মনে হয়েছে। আমি সেদিন ইসবাইকে গল্প চলে বলতেছিলাম, আপনার সেই গুরুঙ্গা বাড়ির একজন সাংবাদিক সাহিত্যিক যদি 10,000 টাকা পায় মাসে, সেটাকে আমার বাপের টাকা পাবে? আমরা তো চাই যে এই যিনি অবহেলিত মানুষ কোনো না কোনো ভাবে তাকে আমরা সম্মানিত করতে এবং প্যাট্রোনাইজ করতে। রাষ্ট্রের কত টাকা কত বিপদে চালিত হয়। আমরা এই প্রকল্পের মাধ্যমে আমরা দেশের সাহিত্যিক, সাংবাদিক একবার কেন্দ্র থেকে উপজেলা লেভেল পর্যন্ত আমরা একটা প্রকল্প স্থাপন করব, যে প্রকল্পের মাধ্যমে আমরা তাদেরকে প্যাট্রোনাইজ করব। তাদের কিছু দায়িত্ব থাকে, সেই দায়িত্বের সেই সাদা কালো আমরা সেই বক্তব্যটা লিখেছি, যথাযথ জায়গাতে সাবমিট করা আছে। যদি আমাদের হাতে সেই কর্তৃত্বের সুযোগটা আসে আমরা সেটা করব। আরেকটা কাজ করবো, একেবারে যারা বিভিন্ন সময়ে এটা হয়েছে, যেমন ববপুরে আশ্রয় কেন্দ্র, কতগুলি ট্রাস্ট ইত্যাদি ইত্যাদি, রাস্তায় যে সমস্ত ছেলে মেয়েরা জন্মগ্রহণ করে এদের কোন রকমের আশ্রয়ের বিষয় নেই বাংলাদেশে। আপনারা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এরকম লন্ডন বা ইংল্যান্ডেও এরকম প্রচুর রাস্তায় ছেলে মেয়েরা চলে আসে, কারণ অভাব দেখা গেছে, পুরুষ কমে গেছে, যুদ্ধে পুরুষ মারা গেছে, নারীরা তো এভাবে মারা যায় না, তো তাদের তো একটা চাহিদা আছে। দেখা গেল যে পরিচয়হীন সন্তান বেশি চলে এসেছে, তখন এদের কি করা যায়? রাষ্ট্র তখন চিন্তা করলো যে এদের প্রোভাইড করতে হবে, সেনাবাহিনী হোক বিভিন্ন জায়গায়। তখন এদের জন্য একটা লেন্সিস লিকার্ড নামে একজন লোক থিওরি দিলেন, সেই থিওরির অনুকূলে তাদেরকে প্রোভাইড করার একটা ব্যবস্থা হলো। বাংলাদেশে সেই ব্যবস্থা গত 15-16 বছর হয় নাই, তার আগে কিছু হলেও এই গত 15-16 বছর আমলে এই সাধারণ ছাত্র পথের ফলাফলের যাদের ছিন্নমূল বলা হয় তাদের জন্য কোনো উদ্যোগ সরকার নেয়নি। তো আমরা চাচ্ছি যে অনাগত দিনে যদি আল্লাহ আমাদেরকে কর্তৃত্ব করার সুযোগ দেন, আমরা এই কাজটা এই ছিন্নমূল মানুষের জন্য, মানে তাদের একটা আশ্রয় কেন্দ্রে একটা না, একদম যে লেভেলে তাদের প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে তোলা যায় আমরা সেই লেভেলে কাজ করবো। আরো অনেক পরিকল্পনা আমাদের আছে, আপনারা আমাদের সহযোগিতা করবেন। অনেক ধন্যবাদ আয়োজক সহ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা একদমই শেষ পর্যন্ত এসেছি, শুধুমাত্র প্রধানমন্ত্রী এবং আরেকজন বিশেষ আছে দুজনের বক্তব্য আমরা শুনবো। তার আগে আমাদের বিশেষ এখানে কিন্তু দেখা ছিল বিশেষ আকর্ষণ, বিশেষ অতিথি না, বিশেষ আকর্ষণ হিসেবে বাংলা ভাই এসছেন। এছাড়া আমাদের আরেকজন সম্মানিত কবি এসছেন, তিনি একটা স্কুলের প্রধান শিক্ষক এবং দীর্ঘদিন যাবৎ তিনি শিক্ষকতা করছেন, মানুষ গড়ার কারিগর। পাশাপাশি তিনি কবিতা লিখছেন, তার কবিতার মধ্যেও আমাদের সমাজ, সংস্কৃতি এবং মানবতার যে মেসেজগুলো রয়েছে সেই মেসেজগুলো থাকে তার কবিতায়। কবি আব্দুল মান্নান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এই দুজনের পরিবেশন আমরা শুনবো, কিন্তু তার আগে আপনারা জানেন এই আয়োজনটি কিন্তু পুরস্কার ভিত্তিক কবিতা প্রতিযোগিতা। হ্যাঁ, তো দুজন ইতিমধ্যেই কবিতা পাঠ করেছে পুরস্কারের আওতায় যারা আসতে চান, আর দুজন বাকি রয়েছেন, একজন হচ্ছে কবি আবু বকর সিদ্দিক, একজন বিমল সাহা। আমি মোহাম্মদ কবি আবু বকর সিদ্দিককে আগে তার কবিতা পাঠের জন্য অনুরোধ করছি। মানে আমরা কি পুরস্কারের বাইরে? হ্যাঁ, আপনার পুরস্কারের বাইরে মাত্র 4 জন পুরস্কার পেয়েছেন। আপনি আয়োজক, আপনি যদি পুরস্কার পান আমি অনুপস্থিতি, আমার লেখা একটা কবিতা আছে, কবিতার নাম হলো নতুন স্বৈরাচার। দেশটা আবার ভরে গেছে নতুন স্বৈরাচারে, দিন দুপুরে পথে ঘাটে মানুষ ঘোরা মারে, অবশিশু পায়না রেহাই হায়নাগুলোর হাতে, স্বার্থ লোভীরা জোট বেঁধেছে নরপিশাচের সাথে, চাঁদাবাজি দখলদার ক্ষুধা পেটের ঝালা, কালো টাকায় পাহাড় সম গলায় ফুলের মালা, ধোঁকাবাজি ছেড়ে দিয়ে সত্য পথে চলো, মনের সাথে সাজিয়ে দাও নতুন ধারা আলো। ধন্যবাদ।
আমাদের মাঝে আরেকজন পুরস্কারের যারা কবিতা পাঠ করেন আরেকজন রয়েছেন কবি বিমল বিচারক কে যে সঞ্চালক মোবাইল কই সমন্বয়ে যাব, সমাজ থেকে শিক্ষা নিয়ে সাহস খুঁজে পাব, এক ঘুরে হয়ে থাকা নয়, সমন্বয়ে যাব। দারিদ্রতার বিমোচনে আমরা হব জড়ো, গরিবের কষ্ট কে বুঝবে, আত্মা তাদের বড়। গ্রাম বাংলার অপারিত মাঠ, দুর্ভয়ে নিরাকাশ, তৃণমূলকে সুস্থ করে শান্তিময় বাতাস। নিরক্ষণ ছিল যে ঋষি, এই তো তার তুলনা, অশিক্ষিত বলে কেউ নেই, সে কথা বলবে না। পোশাক পরাবো স্বদেশকে, চেতনাতে হোক মুষ, নির্মল বস্ত্র পড়বে সবাই, রুগী করা মানুষ। সমাজ থেকে শিখতে হবে, সাহস খুঁজে পাবো, এক করে হয়ে থাকা নয়, সমন্বয় করবো। ধন্যবাদ। এই পর্যায়ে আমরা বিশেষ পরিবেশনায় যাচ্ছি। প্রথমেই আমাদের শিক্ষক, মানুষ গড়ার কারিগর কবি মোহাম্মদ আব্দুল মান্নান। ওখানে চলে যান, ওখানে চলে যান। আমাদের আজকের আয়োজন আমি একটা মঞ্চে বলেছিলাম 1000 মানুষের সামনে বক্তব্য করে কোনো লাভ নেই, 2000 মানুষের সামনে কবিতা আবৃত্তি করে লাভ নেই যদি কোনো মানুষ কবিতা না বলে। আমার সামনে যারা উপস্থিত আছেন সেখান থেকে যদি 10 কবিতা বোঝে তারপরে আমার কবিতা আবৃত্তি সার্থক। একটু আগে আমি আসতে চেয়েছিলাম না এখানে, জহির রহমান হলে একটা প্রোগ্রাম আছে, সেখানে চিত্রনায়ক সুব্রতদা আসবেন এবং আরো ঘনিষ্ঠজন আসবেন, কিন্তু আমি ওটাকে মাইনাস করে এখানে আসলাম, কারণ এখানে আমি দেখলাম আমার সমমান মানুষগুলো এখানে এসে যারা আমার কবিতা বুঝবেন, যাদের কথা আমি বুঝবো, অন্তত পক্ষে দর্শক এই দর্শক থেকে বলবেন যে মান্নান সাহেব 2-4 লাইন লিখে, কিন্তু ওই 2000 মানুষ তো বলবে না কি লিখছেন, আন্তাজি যদি একটু ভালো কন্ট্রোল তারপর আত্মাই কথা। এখানে উপস্থিত যারা আছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যেটা বলা হয় এই সমাজে কবিতা হলো অবহেলিত বিধবার কথা, সেই অবহেলিত জিনিসটাকে আপনারা এখনো চর্চা করে যাচ্ছেন, আর আমিও আমার হিন্দি, আমার সন্তানের, আমার পাড়া প্রতিবেশী সেই অবহেলাকে তুচ্ছ করে আজও আমি লিখে যাচ্ছি কবিতা। আমি আব্দুল মান্নান, প্রধান শিক্ষক রাজনগর সরকারি উচ্চ বিদ্যালয়। আমি দীর্ঘদিন ধরে নাটকের সাথে জড়িত ছিলাম, নাটকের চৌদ্দ শিক্ষক, এখন একা হয়ে গিয়েছি বিধায় সেই কাজ করতে পারছি না। কেউ বলে তুমি অমুক বল করো, কেউ বলে তুমি অমুক বল করো, ইত্যাদি ইত্যাদির কারণে সেই নাটকের মঞ্চ থেকে আমি বর্তমানে বলছি, তাই আমি কবিতার মঞ্চ পেয়েছি দিলাম, এবং সেই কবিতার মঞ্চে আমি হাজারো কণ্ঠে সে আওয়াজ লিখেছি। এই গত বইমেলায় আমার কবিতার বই হয়েছে চৈতন্যে অববোধ হয়, এখানে 38টা কবিতা, 38টা কবিতায় একটা প্রতিভা, সেখান থেকে একটি কবিতা আপনাদের পছন্দের খাবার আমি আবৃত্তি করবো, ফুলফুলতি করে মার্জনা করবে, আমি আবৃত্তি নামাজ পড়বেন, কার নামাজ দিব, আবৃত্তি করছি। ক্লাস আছে, ক্লাস দিচ্ছি। দুষ্কর্মের বন্ধু বেশি টাকায় কিনে মাথা, সব লোকেরা নির্যাতিত খায় শোষকের জামা, পা ধরে কানবে ওরা দেখিলে তোমার উন্নতি, যতই মিষ্টি খাওয়াও তাদের গোপনে করবে চরমপতি।
স্বার্থ না থাকিলে তাদের করবে পিছে সমালোচনা, সামনে আসলে প্রেম দেখাবে, বুঝতে তুমি থাকবে না। কিঞ্চিত ভুল পাইলে তোমার করবে পিছনে মহা দুর্নাম। যতই ভালোবাসবে কখনোই বলবে না তোমার নাম। স্বার্থ উদ্ধার করবে ওরা, দু হাতে ছিটায় আজও টাকা। টাকা লোভে নীতিবানরা হারায় ইজ্জত টাকা। অসৎ মানুষ শান্তি দলে শোনায় অসত্যের গান, সত্যবানরা হয় পরাজিত হারায় তাদের নাম। রাজনীতি পবিত্র সেবা, ওখানেও ওদের পদচারণা। দলের শক্তি দেখায় তারা সত্যকে করে প্রতিষ্ঠা। সুবিধাবাদী মানুষ সমাজে বড় শান্তি, রুখতে হয় অন্যায়বাদের, করতে দূর ভোগান্তি। সমাজ কারো বাবার নয়, মানুষ যন্ত্রণা। সমাজের মানুষ এক হলে হিসাবে ওদের কুমন্ত্রণা। নতুন করে বিশ্বাস সোনার বাংলায় ভাই, বাংলার মাটিতে ফ্যাসিবাদের কোনো জায়গা না। আমি করছি সব ছাই গেছে জলে, নতুন করে সিংহ জলে জীবন যাবে বিপদে। মানুষ সারা শয়তান দেশে নাই আর, নতুন করে না কাটলে শয়তানি রক্ষা পাবে না পার। ছাত্র জনতা সবাই বুঝে দিছে যারা প্রাণ, দরকার হলে নামবে রাস্তায়, বলিল সেই শয়তান শয়তান শয়তান। ধন্যবাদ। এই পর্যায়ে আমরা বিশেষ অতিথি কবি সাজ্জাদ চৌধুরীর কথা এবং পরিবেশ শুরু, তারপর আমাদের প্রশ্ন কথা এবং প্রধান অতিথির কথার পরে আমরা বিশেষ আকর্ষণের জন্য অপেক্ষায় থাকলাম। ওদিকে চলে যাই, এখানে হবে। হ্যাঁ হবে। জি হবে, হ্যাঁ হবে। একটু কাছে নিয়ে বলতে হবে। আজকের সবার সম্মানিত সভাপতি, আমি মোহাম্মদের ইনভাইটেশনটা দাওয়াত তো দেখি নাই, সে আবার নক করে আমাকে আবার খেয়াল করে দাওয়াত কত পাঠাই আজকে আসলাম এবং আরো আসলাম এই জন্য যে একজন মুক্তিযুদ্ধ আছেন আজকে অনুষ্ঠানে। আমরা মুক্তিযুদ্ধকে ভুলে যাচ্ছি, মুক্তিযুদ্ধকে তো ভুলে যাচ্ছি একদম। আসলে এই ব্যর্থতা মুক্তিযোদ্ধা দিন, আমরা মুক্তিযোদ্ধাদের ব্যর্থতা এই জন্য যে মুক্তিযোদ্ধারা নিজেদেরকে রাজনীতির সঙ্গে মিলিয়ে ফেলে রাজনীতির মধ্যে গড়াগড়ি করে মুক্তিযুদ্ধের গ্ল্যামারটাকে নষ্ট করে দিয়েছে। এখন যারা আছে তারা নিজেরা মুক্তিযোদ্ধা, তাদের সন্তান ওনারা এইগুলি ধরে আসছেন, আর কিছু ইয়াং ছেলে আছে এই ছাড়া মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন কিন্তু আর নাই, এখন কয়েকদিন পরে আরো থাকবে না। এখন এই অবস্থা যেভাবে মনে করেন যে সমাজটা এখন যেভাবে গড়াচ্ছে, একদিকে চলে যাচ্ছে খারাপের দল, আরেকদিকে হচ্ছে নিরীহ দল। ও বলারও সাহস নাই, কারণ খারাপ তারা রাস্তার মধ্যে পিটাবে। আমরা এখন খুব খারাপ অবস্থার মধ্যে আছি, ভালো সত্য কথাও বলা যাবে না, সত্যের পথে থাকাটাও মুশকিল হয়ে যাচ্ছে। তবে মোহিনকে ধন্যবাদ, সে কিন্তু অনেক কিছু করে, মানে পত্রিকা থেকে শুরু করে রাজনীতি থেকে শুরু করে অনুষ্ঠান আয়োজন থেকে শুরু করে অনেক কিছু করার চেষ্টা করছে, লোকজনকে আনছে, কিছু কথা শুনছে। এবং আজকের অনুষ্ঠানে আমি এসে আরো নতুন করে দুজনকে পেলাম, দুই ভাইকে, ওনাকে অনেক আগে দেখেছিলাম ওখানে, কিন্তু তখন ওইভাবে বুঝি নাই যে ওনারা অনেকগুলি কাজ করছেন ওনারা এবং বেশ দক্ষ সাহিত্যের জগতে। এটা একটা সুযোগ যে জানা। তো এই সুবাদে আমিও বলি যে আমার বাবা ছিলেন মুক্তিযোদ্ধা, উনি ছিলেন সংগঠক, এক ওটা না, যুদ্ধের যোদ্ধা না। তা উনি মুক্তিযুদ্ধের যে ইয়াও নেন নাই, সার্টিফিকেট নেন নাই উনি জীবিত থাকা অবস্থায়। উনি মারা যাওয়ার পরে আমাদের বাড়ি হচ্ছে ফেনী জেলা ছাগলনিয়া উপজেলা, উনি রাজনীতি করতেন এবং ছাগলনিয়ার দীর্ঘকাল ছাগলনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এরপরে ছাগলনিয়া উপজেলার প্রথম উপজেলা চেয়ারম্যান উনি ছিলেন, এরপরে রাজনীতি ছেড়ে দিয়েছেন, উনি রাজনীতি করেন নাই। উনি মারা যাওয়ার পরে মুক্তিযোদ্ধার সংসদটা জোর করে সার্টিফিকেট একটা পৌঁছাই দিয়েছে বাড়িতে আমার আম্মাকে।
এবং আমাদের কিন্তু আর্থিকভাবে আমরা সচ্ছল, তারপরেও আমাকে জোর করে ভাতার করে দিচ্ছে, ওই টাকাটা আমরা আসলে পরবর্তীতে ওই দান করে দিচ্ছি। আর আম্মা মারা যাওয়ার পরে আমি এটা বন্ধ করেছি, কারণ এটা আসলে আমার পাওয়ার যোগ্যতা তো আমার নাই। আমরা আল্লাহ মেহরবান এইভাবে ভালো হয়েছি। তো কথা হলো যে মুক্তিযুদ্ধ বলতে আবেগ আর কিছু না। মুক্তিযুদ্ধ বলতে কোনো কথা আমি সহ্য করতে পারি না। এই যে মানে আমি যে স্বৈরাচারী যে আন্দোলন, এটা আমার মনে দগদগে কষ্ট দিচ্ছে কেন? এখানে আপনি কোনো কথা বললে, মুক্তিযুদ্ধের পক্ষে বললে যেভাবে নোংরা ভাষায় অ্যাটাক করা হয়েছে ফেসবুকের কমেন্টে, আপনি চিন্তা করতে পারবেন না। এবং আমার ভাইরা তো ওরা বাইরে থাকে, আমি রাখি দেশে। আমার ছেলে আমার উপর খেপে গেছে, আমি কেন কমেন্ট লিখি, কেন কমেন্ট করি, মানে মা বাবা তুলে পর্যন্ত কথা বলছে। মানে এই হলো অবস্থা, আমাদের দেশের অবস্থা আসলে। মানে আমি ভাই, আপনি মুক্তিযুদ্ধ আছেন, মুক্তিযুদ্ধ সংসদের সঙ্গে হয়তো মুক্তিযুদ্ধ কথা হবে, হবে মুক্তিযুদ্ধকে রাজনীতি থেকে বের করে ফেলতে হবে। আওয়ামী লীগ হবো না, আমি আওয়ামী লীগের আমি এগুলি না। মুক্তিযুদ্ধ একটা গোল নিয়ে হয়েছে, এই গোলটাকে শুধু কথা বলবো। এটাকে যদি না ধরে রাখতে পারি, আগামীতে আমরা শেষ হয়ে যাবো। কিন্তু মুক্তিযুদ্ধকে মানে ব্রাহ্মণবাড়িয়া 14 গ্রামে জুতার দিল, মানে আমার বুকটা ভেঙে গেছিল ভাই, আমার বুকটা ভেঙে গেছে। এইভাবে তো জীবন চলে না, এইভাবে দেশ চলে না। একটা দেশ এইভাবে কি চলতে পারে? এইভাবে চলতে পারবে না। আমি আসলে আর কিছু অবস্থায় নাই, মানে মুক্তিযুদ্ধকে আমাদের শেষ আশ্রয় যেন হয় এটাই চাই। আর আমি একটা কবিতা পড়ি, নিজের ইচ্ছাই লিখে, নিজের কারণেই লিখি, অন্য কারণে আর মনেও থাকে না আজকাল, এই যে 5-6টা ছোট ভুলে যায়। কিন্তু এই যে একটা বড় আন্দোলন হলো স্বৈরাচার বিরোধী, স্বৈরাচার কে, স্বৈরাচার কারা, কারা স্বৈরাচারী হইতে পারে, কিভাবে স্বৈরাচার হয়, আমরা সেটার ইয়াতে গেলাম না। আমরা এখন এমন একটা ইয়ার মধ্যে চলে আসছি, একটা ক্লাউনের দেশে চলে আসছি। একটা মানে আজকে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর, বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের অবদান কি? কিছু লোকে চাকরি করে খায়, কিন্তু বাংলাদেশে যদি হুন্ডি বলতে যদি কিছু হয়ে থাকে, বাংলাদেশ থেকে হুন্ডি জিনিসগুলো মানুষ চিনে থাকে। এই গার্মেন্টস সেক্টরের ব্যবসা শুরু হওয়ার পর থেকে এই হুন্ডিটা মানে মহা এবং ছেলে বলে বিদেশে চলে যাবে, পড়তে চলে যাবে, ওইখানে থাকবে, ওইখানে সেটেল হবে, ওইখানে বাড়ি কিনবো, এখানে কিনবো। আমরা ভালো জিনিসের সঙ্গে নাই, আমরা খারাপ জিনিসকে জন্য দৌড়াই, এবং সারা দেশটা খারাপে মরে গেছে। হ্যাঁ, এখন হলে যে কোন দিকে যাবো, আমরা কি করবো বুঝতে ব্যক্তিগত আওয়ামী লীগ ফ্যামিলি, আমি আওয়ামী লীগকে করি, কিন্তু আমি তো খারাপকে মানে ভালো বলতে পারি না। তো ভাই মাফ করবেন। ধন্যবাদ চাকর ভাইকে। এ পর্যায়ে আজকে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা, সংগ্রামী মানুষ এবং একটি পত্রিকার সম্পাদক জনাব শাহজাহান আলী। জনাব শাহজাহান আলীকে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। ভাই বসে বলেন, বসে বলেন, আমি আপনাকে ওই মাইকটা রেডি করে দিচ্ছি। বসুন বসুন, আমি মাইকটা রেডি করে দিচ্ছি। 72 বছরের তরুণ এখন কেন আজকে অনুষ্ঠানের সভাপতি আমার সবাই অনেক সুন্দর কথা বলেছেন। আমি প্রাণী হয়েছি, অভিভূত হয়েছি। আমি আমার সামনে বেঁচে এসে মুক্তিযুদ্ধকে নিয়ে কথা বলা। 2025 সালে 26 ডিসেম্বর জেলা
প্রশাসনের আমন্ত্রণে আমরা বৈষ্ণবপুরতে গিয়েছিলাম। সেখানে যেহেতু আমি সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করছি, এই জন্য এই কারণে আমি সামনের সভাপতি আমাদের মাথার জায়গায় এসেছিল। তো সেই মিটিংয়ে একজন সিনিয়র সার্জন তিনি তার বক্তব্য বলেছিলেন 24শে যুদ্ধ এবং ৭১ মুক্তিযুদ্ধ আমরা এক করেছি। তখন আমি সামনে থেকে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলাম। সেই প্রতিবাদে 40 লক্ষ হয়েছে। আমি বলেছিলাম আপনার বক্তব্য বন্ধ করেন এবং উগ্র করবেন, নাহলে আমরা এক মুক্তিযুদ্ধ থাকতে পারি। আমার মানুষের থেকে যারা ছিল সবাই চিৎকার আলোচনা করলো এবং সবাই এক বাক্যে বলল মুক্তিযুদ্ধদের অপমান করা চলবে না। তখন জেলা প্রশাসক কান্না সাহেব এখন আছেন, উনি আগে ভালো ভালো বক্তা, উনি হঠাৎ করে মাইকের সামনে এসে বললেন মুক্তিযুদ্ধকে অপমান করা এটা সহ্য করা যায় না। এই মুক্তিযুদ্ধটা আগামী 10 বছরের মধ্যে কোথায় পাবেন খুঁজে পাবেন আমার সঙ্গে দেব। আপনারা একজন মুক্তিযোদ্ধাকে প্রধানমন্ত্রী করার জন্য আপনার রামপুর থেকে হেলিকপ্টার দেওয়া রাখতে হবে। আর এখন তাদের কথা হচ্ছে এই দুঃসাহসটা দেখা গেল সমস্ত মুক্তিযোদ্ধাকে সামনে করে দিলে যে কথা করে, কিন্তু সেই ভিউটা সমস্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধ দেখেছে। এবং গত 3 দিন আগে জেলা প্রশাসক আনন্দ জানিয়েছিলেন মানে উনাকে আমরা করে গেছিলাম যে প্রতিবাদ করেছিলাম। তো আমি ভাই বলেছিলেন যে আমি সংগ্রামী লোক, আমি মুক্তিযুদ্ধের সময় আমার 18 বছর বেশি বয়স ছিল না। তো সেই সময় যুদ্ধের সময় যখন আমরা যুদ্ধ করেছি তখন আমার চিন্তা করে তখন চিন্তা করি আমাদের বাবা মারা পরিবেশ কত আর শিখতে পারব না, কিন্তু ভাগ্যক্রমে ভারত 2 ডিসেম্বরে আমাদের যখন মৃত্যু বাহিনী হিসাবে শুরু করবো তখন ভাবলাম আমরা এইভাবে শাসন করতে পারব। তবে বিমান বাহিনী ছাড়া ভারতীয় ইসলাম বাহিনীতে আমাদের তেমন সহযোগিতা করেনি এবং তারপরে অনেক কাহিনী আছে আমি যুদ্ধ বলবো না। তবে একটা কথা বলতে হয় আমাকে, সেটা হলো আমরা মুক্তিযুদ্ধ করেছি পুরো চাকরি পাওয়ার জন্য নয়, মুক্তিযুদ্ধ করেছি আমরা শাসন করার জন্য নয়। আজকে অনেক কথা হচ্ছে, একটু আগে আমি শুনলাম যে মুক্তিযোদ্ধারা নিজেরাই দলবাজি করে নিজেরাই অপমানিত হচ্ছে। আমার মনে হয় একজন হিন্দু ভদ্রলোক যখন তিনি অপমানিত হন তখন ভারতের পার্লামেন্টে বলেছিলেন যে তুমি যদি চোর হয় তাহলে যদি অপমানিত হয় সেখানে আমাদের কি করার আছে। একজন মুক্তিযোদ্ধা যদি লুট করে যদি বড় হয়েছে বা চোর হয়েছে, তিনি যদি অপমানিত হন সেখানে মুক্তিযোদ্ধারা কিন্তু বলতে পারে না, বলা যাবে যাবে। আমি বলতে পারি সারা বাংলাদেশে আমার ঝুঁকি হয়, অথচ আমি 35 বছর থেকে যখনই মিডিয়া চালাচ্ছি, মিডিয়া ক্ষেত্র এবং সবকিছু মিলে গত আপনার জানেন যে এই সংবাদপত্রের যে 35 কোটি 38 লক্ষ টাকা দিয়ে 18,000 মামলা আটকে নিয়েছিলেন। সেই সময় আমার বক্তব্য ছিল রাত্রে দিল্লি সমাজে ফোন দিলেন, আমি তো বিএসসির ভাইস চেয়ারম্যান, যে সাজান ভাই আপনার কিছু বলতে হবে। তো উনি 7 জনের বক্তব্য নেয়, 7 জনের বক্তব্য লিস্ট করে দিলেন, আমাদের 6 জন। তার মানে সিনিয়র হিসাবে মজিবুর রহমান চৌধুরীকে দিয়ে 7 জন। তবে মজিবুর রহমান চৌধুরী উনি
আমাদের পত্রিকা সম্পর্কে যে এত টাকা বাকি আছে এত কিছু বক্তব্য দেওয়ার মতো কিছু পাননি বা দেননি এবং আমার 4টা পয়েন্টে আপনার প্রথম পয়েন্ট ছিল আমাদের 35-38 লক্ষ টাকা কিভাবে গভর্নমেন্ট দিবে, সেটা ইনশাল্লাহ আমরা ইতিমধ্যে আমরা 60 লক্ষ টাকা পেয়ে গেছি। সেই কারণে অনেক আমরা অনেক তথ্যমন্ত্রী অনেকে আমাদের চিনে, অনেক সাংবাদিকরাও ছিলেন, অনেক সম্পাদক ছিলেন, অনেক সম্পাদক আমি তৈরি করে ধরি ছোটবেলায়। আজকে আমার দ্বিতীয় পর্বের কথা হল সংবাদপত্র চালাতে গিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে করা যাবে না এবং শেখ হাসিনার কথা লেখা যাবে না, এটা সব সত্য কথা। আমরা মনে করি যারা মুক্তিযোদ্ধা আমরা 3টে লোককে আমরা কখনো ছোট করে দেখতে পারি না। সেই 3টা লোক হচ্ছে 60 বছরের ভাষণ দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে আমরা ছোট করে দেখতে পারি না। জিয়া যখন কালুঘাট থেকে স্বাধীনতা ঘোষণা করেছিলেন, উনি যদি ঘোষণা করেন তাহলে সেনাবাহিনী মুক্তি আমরা লক্ষ্য করেছি। আরেকটা লোক মারা গেছে, তিনি হচ্ছে জেনারেল উসমানীকে আমরা মূল্যায়ন করতে পারি নাই। একটি দেশ একজন সেই সৈনিক সর্বাধিনায়ক, তাকে আমরা এই ভাতাটা আমরা মনে করি। এই যে একটু আগে কথা বলছিলাম, মুক্তিযোদ্ধারা আমাকে ফোন দিয়েছে, ফোন দিচ্ছে, তার মানে আমাকে স্মরণ করে এই কারণে আমি তাদের আমার চলার মতো মুক্তিযোদ্ধার ভাতা প্রয়োজন ছিল না। আমার সন্তানটা কিন্তু সরকারি চাকরির জন্য আবেদন করে আমার এক ছেলে এক ছেলে বড় মেয়ে সিঙ্গাপুর থাকে, ছোট মেয়েটা বিয়ে দিয়ে করতে গেছে স্বীকৃতি। এবং আমার স্ত্রী একজন সম্পর্ক এবং আমার বয়স একটা ভাই নাই, সে আমাদের ভালোবাসে। আমার জন্মদিনে উনি একটা কবিতা লেখে আমার বাসায় নিয়ে গেছে জন্মদিনের বেলা। আমি চিন্তাই করতে পারি প্রতিটা প্রজন্মটাকে ভালোবাসে। তো যাই হোক, আমি আজকে সাহিত্য অনুষ্ঠানে আমাদের যার মাধ্যমে মহিলাদের সমাজের প্রথম পরিচয়, সেটা হচ্ছে আমাদের মহিউদ্দিন আকবর আর গভর্নমেন্ট পান্না। এই গভর্নমেন্ট পান্না দুজনই আমার মহিউদ্দিন আকবর দুজনই আমার পত্রিকার সাহিত্য পেশা দেখতে। তো সেই মহিউদ্দিন আকবর প্রতিটা সাহিত্য আয়োজন করতে, সাহিত্য সভা আয়োজন করতে, সেখানে আমি থাকতাম। আমি যদিও নাটকের লোক, এখানে অনেকে নাটকের কথা আসছে। আমি ঢাকা মঞ্চ, মহিলা সমিতি, টেলিভিশন ঘুরে ঘুরে আমার লেখা নাটক, হ্যাঁ, অনেকে জানেন না। তো আমার পৃথিবীতে আমি প্রথম শ্রেণীর নাটক অনেকগুলো নাটক গেছে, আমার কবিতা খুব কম করেছি আমি। তো আমি শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক পুরস্কার পেয়েছি এবং একটি হিসেবে করুণা বিশ্বাস আমার বিরুদ্ধে অভিনয় করেছিল, ওরা মুক্তিযুদ্ধ ছিল এবং সেই সূত্রে মুমিন মেহেদি আমাকে চিত্রনায়ক করেছে। এত বছর পর চিত্রনায়ক আজকে আমার ওয়াইফ যখন তাকে বললাম আমি মুমিন মেহেদির অনুষ্ঠানে যাচ্ছি, তুমি যে চিত্রনায়ক হয়েছো, চিত্রনায়ক ছিলে, এই কথাটা কেন তোমার এটাকে পিছনে অনেক কথা এখন দূর হয়ে গেছে। তো যাই হোক, সেই সত্যি সাহিত্য জগতের সঙ্গে আমার একটা ভাব রয়েছে। আজকে যেমন গল্প বললেন রিক্সা চাপা, এই রিক্সা চাপার যে গল্পটা, এটা কিন্তু সাহিত্যের মধ্যে এভাবে ছোট করে করতে যায়, এভাবে ছোট করে করতে যায়। আমাকে প্রশ্ন করছিলেন
যে আমি যখন বিদে 5 মিনিটে 10 মিনিট নাম লিখতাম প্রতিদিন একটা নাম লিখতাম 5 মিনিটে কি শুনে আপনার মনে আছে তো 5 মিনিটে নাম লিখতে আমার মানে প্রশ্ন করতো আপনি এত দ্রুত নাম কিভাবে লিখেন হ্যাঁ এই প্রতিদিন 10 মিনিট নাম লিখে তো মাঝে মাঝে আমার একটা জাতীয় টেলিভিশন ডাক্তার পরিচালনা সাধারণ 21 মিনিট নাম লিখে কখনো কখনো রাত 10টায় ডাক্তার দোস্তের সঙ্গে নাম লেখো আমি ঘুমালাম সকালবেলা নাম নিয়ে চলে গেছি এই অবস্থা ছিল এখন এই যে এইটা একটা মানে নাটক গল্প লেখা চিত্রনাট্য করা চিত্রনাট্য কি গল্প কি এগুলো হলো এই যে ছোট ছোট আজকে বর্তমান যে ডিজিটাল এটার সাথে আমাদের সেলিব্রেশন মিল নাই কোনো মিল নাই আমরা একটা নাটক পৃথিবীতে যখন প্রচার করতাম কমপক্ষে 7 দিন দুখুমিয়া 7 দিন সেই নজরুলের গান সেই ঘন্টা সময় সেই 3 জন মিডিয়াদের কাছে আসছে লোকজন আরো একজন আছে বর্তমানে মাঝে মাঝে কথা হয় 3 জন সারা ছিল মারা গেছে সাধারণত আমার ছবিতে মিডিয়াটা ছিলেন তো এই যে তখনকার সময় যে রিহার্সাল হতো এখন সব মহা রিহার্সাল হয় না এখন ডাইরেক্ট আমি বছর আগে একটা টেলিভিশন করলাম সেখানে দেখি কনফারেন্স কি করবো একটা দুজনের গাড়ি আগে শুরু করলো ঝগড়া কিন্তু এই ঝগড়াটা সে কমপক্ষে 5 মিনিট মানে আমার আমি সত্য কথা বলতে গিয়ে টেলিভিশনে নাটক দেখতে আমার লজ্জা এখন আমরা যারা আমি যখন যেতাম বন্ধুদের সাথে বলতেন সাধারণ আপনার ইয়েতে আমি আউটডোরের একটা ইয়ে আছে সম্পর্ক এটা কিন্তু একটা শর্ট বিশেষ হবে ক্যামেরাটা কিভাবে করবে ক্যামেরাটা কখন প্রচার হবে এগুলো দেখতে পাচ্ছি খালি বলে ক্যামেরা স্টার্ট বাস এগুলো দেখে আমি যেটা টেনশন করে তারপর থেকে আমি আরেকটা সমস্যা টিকটক এখন টিকটক এখন টেলিভিশনে প্রত্যেকটা প্যাকেজ একটা প্যাকেজ ওরা শুরু করে 1.5 লাখ থেকে 2 লাখ টাকা একটা লোক একটা দিনে দুজন শুধু বিনি হয় তো দুজন ডাইরেক্ট 50,000 টাকা মিনিমাম আর অন্য আর্টিকেল আছে তারা আরো জলগা টাকা একটা চলে গেল ক্যামেরা 3-4 দেখাবেন আর 7,000 টাকা ওর অ্যাসিস্ট্যান্ট যারা আছে সব মিলে আরো সব মিলে 50,000 টাকা যাবে খাওয়া দাওয়া 2 লাখ টাকা তখন কি করবে কোম্পানি করে 1.5 লাখ টাকা সাথে 2 লাখ টাকা সাথে এখন কি আগে আমি সাহিত্য সংগ্রামের থেকে আমি উপলব্ধি করেছি যে আমি মনে করি যারা সাহিত্য চর্চা করে তাদেরকে ঘরোয়া হবে আমি দেখেছি যে 80-90 দশকে তখন দেখেছি সতর্কতা করে যেতাম সাহিত্য করতে সেই বাংলা বাজার যেতাম একটা কবিতা একটা গল্প এটা পড়তো পড়ার উনি কোন জায়গায় চালু করেছে সেই জায়গাটা বলে আসছেন এখন এই কারণে সাহিত্যের দিক দিয়ে আমরা গল্প দিতে পারছি আমি ছোট বড় বলে হ্যাঁ আজকে আমি এখন যদি ছোট বড় বলেছি এইটা আমার দর্শক
স্মরণ করে যায় যে কিভাবে মিছিল লাগবে লিখবো যে টিকটকের গুলা লিখে টিকটকের 5 মিনিটে কথা বলে এক কথায় চাইছে আমাদের একটা গল্প করতে হলে কম্পিউটার 10-15 মিনিট লাগবে। সো আমি অনেক কথা বলে ফেললাম এবং আমার অভিজ্ঞতা থেকে যেটুকু বয়ান করার চেষ্টা করেছি, আমার এখানে যারা আছেন সবাই আমার বয়সে ছিল, আপনারা আমি দেখলাম আমাকে সান্তাল বলতেছিল আপনি আগের মধ্যে ভালোই লাগে মাঝে মাঝে বলি যে আমি তরুণ এখন করছি আমার মেয়ে ছোট মেয়েটা খুব বেশি আমি মাঝখানে দাঁড়িয়ে আছিলাম আমাকে বলছে যে সাধারণ ভাই ভাই আমার মেয়ে বলছে আমার তো আমি দাঁড়িয়ে কাটার থেকে ব্যবহার কি করি ওই মেশিন লাগাই তো সব অনেক ধন্যবাদ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমি মুক্তিযোদ্ধা সাংবাদিক এবং সাহিত্য যারা আছেন সবার কাছে আমি দোয়া করবেন। আপনারা লিখে যাবেন, দেশের জন্য লিখে যাবেন, কিছু করার জন্য লিখে যাবেন এবং আপনারা যারা লিখবেন সমাজে সেই গণতন্ত্র যারা কষ্ট পাচ্ছেন তারা সেখান থেকে সবাই অনেক ধন্যবাদ। আমার এখানে ব্যক্তিত্ব আছে, আমার একটা জেলায় যাওয়া হয়নি বাংলাদেশে, আমি যদি আমার স্ত্রী এবং আমরা তো ভ্রমণ করি, খুব বছর ভ্রমণ করি। আমি যত দেশে ঘুরছি আমার ঢাকা এই জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমাকে নিজের সামনে আমাকে করেছেন, ওরা সবসময় ভাই ভাই মতো আমার বাসার যখন চিনে ছোট ভাই ভাই বুঝতে পারি বলতে পারি না তুমি সব মিলে আজকে আপনাদের সাথে দেখা হয়ে গেল, আমাদের সাথে পরিচয় হলো এবং আবার দেখা হয়। আমি জানি না কবে আমি আমার ডাকা ওই বিশেষ আপনাদের খুঁজে পাওয়া যাবে না, হয়তো একদিন খুঁজে পাওয়া যাবে না, আমরা তো চলে যাবো, কিন্তু আপনারা করবেন, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা কিন্তু স্মরণ করি এখন মহিউদ্দিন আকবর ভাইয়ের মতো মানুষকে, আমরা সাধারণ মানুষ, হ্যাঁ আমরা এখনো স্মরণ করি আমাদের মধ্যে থেকে যারা হারিয়ে গেছেন তাদের প্রায় সকলকে প্রতিনিয়ত আমরা স্মরণ করি। যে কারণে আজকে এই যে আপনার কথা উঠে এসছে, আমাদের কথা উঠে এসছে, আমরা দুজন আকর্ষণীয় ব্যক্তির বক্তব্যের অপেক্ষায় আছি, কথার পরিবেশন অপেক্ষা আছি। একজন হচ্ছে গোলাম নবী পান্না আর দুজন হচ্ছে শান্তা ফারজানা এবং সোনিয়া জাহান দিদি। তাদের কথা আমরা শুনবো, শুভেচ্ছা কথা। তার আগে আমরা শুভেচ্ছা স্মারক তুলে দিতে চাই আজকের আয়োজনের সম্মানিত অতিথি গোলাম নবী পান্নার হাতে সম্মানিত প্রধান অতিথি তুলে দেবে। অনেকদিন পর এটা কিন্তু আমার জন্য একদম সৌভাগ্য। আমার ছবি তোলো, ছবিটা তো ভালো ছবি আপনি পাবেন জীবন ভাই, ছবি পাবেন। জি, থ্যাংক ইউ। এরপরে সম্মাননা তুলে দিবেন আজকের আয়োজনের সম্মানিত অতিথি কালাম ফয়জুলের হাতে সাইফুল ইসলাম চৌধুরী এবং আজকের আয়োজনের প্রধান অতিথি। পান্না ভাই শুধু এরপরে আমরা সম্মাননা তুলে দিবে শান্তা ফারজানা এবং প্রধান অতিথি আজকের আয়োজনের। হ্যাঁ
আসো, সমস্যা নাই। যদি সবাই একটু থাকেন, আপনার সাথে একটু স্মৃতি থাকুক। আসতেছি না দেখো না তোমার কাছে। এরপরে আমাদের সাইফুল হক রহমানের হাতে সম্মাননা দিবেন আব্দুল মান্নান, আমাদের সম্মানিত অতিথি কবি। এখানে থাকেন না, ছবি তুলে দিচ্ছি। আপনার কি স্পেস শেষ? না যারা করে আমার পক্ষ থেকে একটা আচ্ছা, আর সনদপত্র তুলে দিচ্ছেন সাইফুল ভাইয়ের হাতে। ছবিগুলো একটু বড় করে বড় ফ্রেমে নিয়ে সবার ছবি যেন থাকে, সবার সবার হ্যাঁ সবাইকে নেন, ব্যাস। এবার আপনি যান, আপনার হ্যাঁ প্লিজ যান যান যান। নুরুজ্জামান ভাই, শাহজামাল ভাই, বিমল দা, ওদিকে চলে যান, সোজা হয়ে যায়, সবাই যান। একটা গ্রুপ ফটো হচ্ছে, গ্রুপ ফটো হচ্ছে। আমি থাকবো। হ্যাঁ সবাই একটু ক্রেস্ট গুলো হাতে নেন।